এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ঘটনাটি লক্ষ্মীপুর জেলার দালাল বাজার নামক একটি স্থান থেকে আমাদেরকে পাঠিয়েছেন বিজয় কৃষ্ণ দাস। ঘটনাটি তার নিজের সঙ্গে ঘটেছে এবং ঘটনাটি ঘটার সময়কাল 2012 সালের দিকে। তখন তিনি ক্লাস 4-এ পড়তেন। উনি এবং ওনার পরিবার, মা বাবা সহ ওনারা থাকতেন লক্ষ্মীপুর, মানে একদম শহরে আর কি, জেলা সদর যেটাকে আমরা বলি আর কি, শহরে থাকতেন। আর বিশেষ বিশেষ কোনো অকেশনে ওনারা গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। তাছাড়া এমনিতে খুব একটা বেশি যাওয়া হতো না, কারণ ওনাদের পারিবারিক বিজনেস ছিল লক্ষ্মীপুর সদরে, এই কারণে ওনারা সেখানেই থাকতেন। তো ওনার ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনারা বেশ একটা খাওয়া দাওয়ার আয়োজন করেন। তো ওই অনুষ্ঠানে মানে পার্টিসিপেশনের জন্য ওনারা যেটা করেন, পরিবার সহ ওই অনুষ্ঠানের 2 দিন আগেই ওনারা বাড়িতে চলে আসেন। তো ওনাদের বাড়ি একটি যৌথ পরিবারের বাড়ি। ওখানে ওনাদের আত্মীয় স্বজন মিলে 8 থেকে 9টি পরিবার সেখানে থাকে। ওনাদের বাড়ির যে রাস্তা, ওই রাস্তার এক পাশে ছিল জঙ্গল, বড় বড় গাছ এবং ঝোপ জঙ্গল এরকম ছিল। আর ওখানে যেহেতু বেশ কিছু হিন্দু পরিবার ছিল, এই কারণে ওখানে ছোট্ট একটি শ্মশান ছিল। তবে উনি উল্লেখ করেছেন যে অনেকদিন সেটা ব্যবহৃত হয়নি, মানে আগে ব্যবহৃত হতো আর কি। তো ঘটনা যেই রাত্রে ঘটেছিল, ওর পরের দিন মূলত ছিল ওনার ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো। এই কারণে আগের দিন বিকালে, মানে যে ঘটনা যেদিন ঘটেছে সেদিন রাতে আর কি, আগের দিন বিকালে এই বিজয় কৃষ্ণ দাস, ওনার বাবা এবং দাদা 3 জন মিলে বাজারে যান, মানে লক্ষ্মীপুর শহরে যান আর কি। তো ওনাদের যেটা হয় সেটা হলো ওই প্রোগ্রামটা থাকবে হলো নিরামিষ। এই কারণে সবজি, ডাল, এই ধরনের খাবার, কোনো মাছ মাংস নেই আর কি। এই কারণে প্রচুর শাক সবজি এই জিনিসগুলো কেনার পরে বেশ অনেক জিনিস হয়ে যায় আর কি, কারণ অনেক কিছুই কিনতে হয়েছে, অনেক লোক আসবে, খাওয়া দাওয়া করবে। তো ওনার দাদা উনি ওনাদেরকে বলেন যে আমি এই জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে যাই, রিক্সায় করে চলে যাই, তোমরা ধীরে সুস্থে আসো, কারণ এগুলো নিয়ে এক রিক্সায় জায়গা হবে না, তোমরা ধীরে সুস্থে আসো, তোমাদের অন্য কোনো কাজ থাকলে করো, আমি একটু দ্রুত নিয়ে যাই। ওনার দ্রুত আসার পিছনে একটা কারণ ছিল, সেটি হচ্ছে যেহেতু অনেক শাকসবজি এবং এই জিনিসগুলো কিন্তু কাটতেও তো সময় লাগবে। এই কারণে উনি চিন্তা করেছিলাম একটু তাড়াতাড়ি চলে যাই, বাড়িতে যে মহিলারা আছে তারা কাটতে থাকবে, অনেক সময় লাগবে, পরদিনই তো এটা রান্না করতে হবে, এজন্য আগে থেকে কেটে রাখা দরকার। এই জন্য উনি আগে চলে এসেছিলেন আর ওনাদেরকে পরে আসতে বলেন। তো বিজয় কৃষ্ণ দাস এবং ওনার বাবা, ওরা দুজন বাজারে ছোটখাটো কিছু কাজ সেরে দুজন হাঁটা শুরু করেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হয়। তো এর মধ্যে হঠাৎ করে এই বিজয় কৃষ্ণ দাসের যিনি দাদা, যিনি আগে বাড়িতে চলে গিয়েছিলেন, তিনি ফোন করেন বিজয় কৃষ্ণ দাসের বাবার কাছে, মানে দাদা ফোন করেন তার ছেলের কাছে, মানে বিজয় কৃষ্ণ দাসের বাবার কাছে আর কি, যে বাজারে গিয়ে অনেকগুলো জিনিস কেনা হলো, বেশ কয়েকটি জিনিস ওই সময় কেনা হয়নি, মনের ভুলে সেটা মানে কেনা হয়নি। এই জন্য ওনাদেরকে আবার বলেন ওই জিনিসগুলো কিনে আনতে। এটা খুব ছোট ছোট জিনিস ছিল, কিছু মশলা ছিল, এরকম আর কি, একদম সিম্পল জিনিস। ওদিকে বেশ খানিকটা পথ, প্রায় অর্ধেকটা পথ হেঁটে আসার কারণে বিজয় কৃষ্ণ দাসের বাবা বিজয় কৃষ্ণ দাসকে বলেন যে তোকে রিক্সা ভাড়া দিচ্ছি, তুই এই জিনিসগুলো কিনে নিয়ে আয় এবং আরো কিছু টাকাও দিয়ে দেন ওই জিনিসগুলো কিনতে যে টাকা লাগে, আর কিনে বাড়িতে চলে আয়। যেহেতু 15-20 মিনিটের পথ, তখন মোটামুটি রাস্তার আশেপাশে আলো আছে, তো উনি চিন্তা করেছিলেন যে সমস্যা তো হবে না, রাস্তা তো আরো মানুষজন আসা যাওয়া বা চলাফেরা করছে, কোনো সমস্যা তো হওয়ার কথা না। আর ওনারও বাড়িতে একটু কাজ ছিল, এই কারণে উনি আবার তাকে রিক্সা ভাড়া দিয়ে চলে আসেন, কারণ রিক্সায় আসলে তার কোনো সমস্যার কথা না। বিজয় কৃষ্ণ দাস উনি বাজারে যান, বাজারে গিয়ে সেই জিনিসগুলো কেনার পরে হঠাৎ করে তার মনে হয়, আচ্ছা 50 টাকা যে আমাকে দিল, এই 50 টাকা আমি যদি হেঁটে যাই তাহলে তো বেঁচে যায়, কারণ উনি ছোট মানুষ, ক্লাস 4 পড়েন, 50 টাকা মানে তার কাছে অনেক কিছু। আর যেহেতু যেই বাজারগুলো করা হয়েছে সেগুলো খুব বেশি ভারী না, উনি অনায়াসেই সেগুলো
মানে হাতে করে নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন। তো উনি চিন্তা করে যে রিক্সায় যাব না, হেঁটেই যাব। তো হাঁটা শুরু করেন। ওদিকে এইসব কাজ করতে করতে রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো উনি হাঁটা শুরু করেছেন বাড়ির দিকে। তখন উনি যখন হাঁটা মানে ধরেন, হাঁটতে হাঁটতে একটা দিঘির কাছে চলে আসেন। ওই দিঘিটা ওনার বাড়ির কাছাকাছি, ওখান থেকে সর্বোচ্চ 5 থেকে 8 মিনিট এরকম সময় লাগে আর কি বাড়িতে যেতে আর কি। তো দিঘির নিয়ে অনেক গল্প আছে, উনি আমাদেরকে বলেছেন যে অনেক সময় শোনা যায় না যে দিঘি থেকে থালা বাসন ভেসে ওঠে, ওটা ওই রকমই একটা দিঘি ছিল। ওটা পুরাতন একটি জমিদার বাড়ির দিঘি। তো ওই দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দিঘিতে অনেক পুরাতন একটা ঘাটলা আছে আর কি। তো উনি যখন ওদিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তার চোখ পড়ে যায় দিঘির ওই ঘাটলার দিকে। তিনি দেখেন সাদা কাপড় পরা একজন ওই পানি থেকে উপরে উঠে আসলো, মানে গোসল করে উপরে উঠেছে, উঠে ওই ঘাটলা দিয়ে হেঁটে রাস্তার উপরে এসে, মানে রাস্তা ক্রস করে ওই অন্যদিকে চলে যায়। উনি প্রথমে ভেবেছেন যে কোনো মানুষ গোসল করে উঠেছে, কিন্তু এটা কি পুরুষ না মহিলা এটা উনি বুঝতে পারেননি। উনি স্বাভাবিকভাবেই হেঁটে চলে যাচ্ছিলেন। যখন ওই রাস্তা ক্রস করে ওইদিকে চলে যায়, মানে উল্টো দিকে, ওই জায়গাতে উনি দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে ওই অবয়বটি যেদিকে চলে যাচ্ছে ওইটা উনি খেয়াল করছেন। উনি দেখেন যে জঙ্গলের ভিতর চলে গেল। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই জঙ্গলের ভিতর তো কোনো ঘর বাড়ি নাই, রাত 11টার সময় একজন গোসল করে এদিকে যাবে কেন? উনি তখনও আসলে অতটা ভয় পাননি। উনি আবার নিজের মনে হাঁটা শুরু করেছেন। কয়েক মিনিট হাঁটার পরই হঠাৎ করে ওনার নজর যায় হাতের বাম সাইডে বড় বড় কিছু গাছ রয়েছে। তো উনি দেখেন ওই যে সাদা কাপড় পরা যে অবয়বটি একটু আগে গোসল করে উঠেছিল, এই অবয়বটি ওই গাছের মানে নিচে দাঁড়িয়ে আছে। অনেক সময় আমরা দেখি না বিভিন্ন গরু, ছাগল বা বিভিন্ন প্রাণী তারা ওই গাছের সাথে নিজেদের শরীর ঘষে। তো উনি দেখতে পান ওই অবয়বটি গাছের সাথে শরীর ঘষছে। উনি তখন আসলে মানে বুঝতে পারছেন না কি ব্যাপার, এই লোকটি এরকম গাছের সাথে শরীর ঘষছে কেন। আর তখনও কিন্তু উনি বুঝতে পারেন এটা ছেলে না মেয়ে, মানে কি ধরনের অবয়ব, পুরুষের না মহিলার, এটা বুঝতে পারেন। তো উনি এটাও তাকিয়ে দেখেন, দেখার পর আবার হাঁটতে শুরু করেন। এরপর উনি যেটা দেখেন, এটা দেখার পর উনি ওই সময়টাতে ভয় পেয়েছিলেন। উনি দেখেন যে একটু আগানোর পরে হাতের ডান সাইডে একটা বড় গাছ আছে। একবার তো বাম পাশে দেখেছেন, আর একবার ডান পাশে দেখছেন একটা বড় গাছ আছে। ওই গাছের একটা উঁচু ডাল আছে। ওই উঁচু ডালে ওই সাদা কাপড় পরা অবয়বটি পা ঝুলিয়ে বসে আছে এবং তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখন তিনি বুঝতে পারেন এটি কোনো নারী অবয়ব, এটা কোনো পুরুষ অবয়ব না। উনি তখন বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। কারণ হলো একটু আগে যাকে গাছের নিচে দেখা গিয়েছিল, এত দ্রুত রাস্তা ক্রস করে এসে একটি উঁচু গাছে উঠে সেটা ডালে বসে থাকা কোনো মহিলার পক্ষে সম্ভব নয়। উনি ছোট মানুষ হলেও প্রচন্ড বুদ্ধিমান ছিলেন, এবং বুদ্ধিমান থাকলেও এই সিচুয়েশনে আসলে কোনো ধরনের কোনো বুদ্ধি কাজ করে না, মানে সাহস কাজ করে না আসলে। উনি খুবই ভয় পান এবং উনি বুঝতে পারেন যে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে এখন। কিন্তু উনি হাঁটা বন্ধ করছেন না, উনি হাঁটা চালিয়ে যাচ্ছেন। এদিকে উনি ওনার মনের মধ্যে থাকা যত ওনার ধর্মের যেই বিষয়গুলো আছে, তন্ত্রমন্ত্র আছে, সেগুলো পড়ছিলেন। উনি ছোট মানুষ যতটুকু জানতেন, যতটুকু শিখেছিলেন সেটা পড়ছেন। উনি আগাচ্ছেন, হঠাৎ করে আবার হাতের ডান পাশে ওনার নজর চলে যায়। অনিচ্ছাকৃতভাবে নজর গিয়েছে, কারণ হলো উনি বুঝতে পারছিলেন হাতের ডান পাশে কিছু একটা হাঁটছে। উনি দেখেন রাস্তা থেকে কিছুটা নেমে বড় বড় গাছের সারি আছে, ওই গাছের সারির ভেতর দিয়ে ওই অবয়বটি হেঁটে যাচ্ছে এবং তার দিকে এক মনে তাকিয়ে আছে। মানে তার হাতের ডান পাশে তো ওই অবয়বটি তার বাম দিকে তাকিয়ে আছে, মানে এই বিজয় কৃষ্ণ দাসের দিকে তাকিয়ে আছে। এবং সে যে একা মানে হেঁটে যাচ্ছে, ওই অবয়বটি সে গাছের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোনো গাছের সাথে ধাক্কা লাগছে না। এটাও কিন্তু বিজয় কৃষ্ণ দাস উনি দেখছেন।
যে তার কোনো কিছুর সাথে ধাক্কা লাগছে না, অথচ সে গাছের ভেতর দিয়ে চলে যাচ্ছে, মানে ট্রান্সপ্যারেন্ট, মানে স্বচ্ছ জিনিসের মতো সে সোজা চলে যাচ্ছে, মানে বাতাসের মতো আর কি চলে যাচ্ছে সে। এটি দেখে উনি মানে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন, মানে এত জোরে কান্নাকাটি শুরু করেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন, কিন্তু উনি ওনার হাঁটা থামাচ্ছেন না, উনি হেঁটে যাচ্ছেন। এর মধ্যে ওই অবয়বটি হঠাৎ করে ওনার সামনে চলে আসে। সামনে বলতে কি, উনি বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন, ওই অবয়বটি তার সামনে, তার সাথে সাথে হেঁটে যাচ্ছে। তাদের হাতের মাঝখানের মানে তাদের শরীরের মাঝখানের দূরত্ব 10 থেকে 12 হাত। ওই অবয়বটি তার মতো করে হেঁটে যাচ্ছে তার সামনে দিয়ে। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই ধরনের সিচুয়েশন যদি আমাদের সামনে আসে রাতের বেলা, একটা মানে বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষের ক্ষেত্রে আমরা কি ধরনের মানে তার হতে পারে, কি ধরনের মানে সিচুয়েশন হতে পারে তার আমরা চিন্তা করতে পারি। আর একটা ছোট মানুষ যে ক্লাস 4-এ পড়ে, তার সাথে কি হতে পারে। বড় মানুষ তো চিৎকার করে কান্নাকাটি করবে না, কিন্তু বিজয় কৃষ্ণ দাস কিন্তু চিৎকার করে কান্নাকাটি করছিল। এদিকে কি হয়, উনি তখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন, ওই অবয়বটা কিন্তু ওখানেই, মানে তার সামনাসামনি হেঁটে যাচ্ছে, কিন্তু উনি হাঁটা থামাচ্ছেন না, কারণ ওনার তো বাড়িতে যেতে হবে। এর মধ্যে কি হয় যে চিন্তা করে যে ওই অবয়বটি সামনের দিকে হেঁটে যাচ্ছে, আমি একটু রাস্তার সাইড দিয়ে নেমে বাড়ির দিকে একটু শর্টকাট রাস্তা দিয়ে দৌড় দিই। ওই চিন্তা করে উনি হাতের যে ব্যাগটা ছিল, বাজারের ব্যাগ, ওটা হাতে কিন্তু মানে হাতেই ছিল, উনি ফেলেননি। ওই ব্যাগটা নিয়ে উনি রাস্তা থেকে একটু নিচে নেমে দৌড় দেন। ওই দৌড় দেওয়ার সময় উনি পা পিছলে পড়ে যান, ওনার হাতের ব্যাগটাও ওই রাস্তার পাশে নালার পাশে পড়ে থাকে। উনি দৌড় দিয়ে বাড়িতে চলে যান। এর মধ্যে কিন্তু আর মানে তার সামনে আর কিছু আসেনি। বাড়ির কাছে গিয়ে একটি কাঠের সাথে ধাক্কা খেয়ে তার পায়ের নখ উঠে যায়, প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে, আর উনি চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন। বাড়ির সবাই তো জেগেই ছিল, যেহেতু পরের দিন অনুষ্ঠান, বাড়ির সবাই মানে জেগেছিল, কেউ ঘুমায়নি। তো তার এরকম চিৎকার করে কান্নাকাটি করা দেখে সবাই চলে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। আসলে উনি এত জোরে কান্নাকাটি করছিলেন, সবাই তাকিয়ে দেখে যে ওনার পা থেকে রক্ত ঝরছে। সবাই মনে করছে উনি ব্যথা পেয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। ওনার গলা দিয়ে কিন্তু কান্নাকাটি ছাড়া কোনো কথাই বের হচ্ছে না। এরপর ওনার বাবা আসে। ওনার বাবা এসে প্রথমেই তাকে একটু বকাঝকা করে ওই সিচুয়েশনেই, যে তোকে বললাম রিক্সায় আসতে, তোর এত দেরি হলো, আমি তোর আগে চলে আসলাম, তোর তো আমার আগে চলে আসার কথা। তখনও কিন্তু সে কিছু মানে বলতে পারছে না। আর এদিকে তার এই সিচুয়েশন, যেহেতু তার বাবা খুব একটা বেশি বকাঝকা করে, উনি তার পায়ে কাপড় বেঁধে দেয়া হয়। ওই বাড়ির যারা আত্মীয় স্বজন ছিল তাকে সাধারণ যে ট্রিটমেন্ট সেটি করে, রক্ত বন্ধ হয়ে যায়। তো উনি বিছানায় শুয়ে পড়েন এবং ওনার প্রচন্ড জ্বর আসে। প্রথমত শরীরে আঘাত পেয়েছিল, এই কারণেও হতে পারে, যেহেতু ভয় পেয়েছিলেন, আর ভয় পেলে তো জ্বর আসে, এটা স্বাভাবিক বিষয়। এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। রাত তখন 1:30 কি 2টো। পরিবারের অনেক সদস্যরাই কিন্তু তখন জাগ্রত। শুরুতেই বলেছি যে পরের দিন প্রোগ্রাম ছিল। ওনার বাবা মানে বিজয় কৃষ্ণ দাসের বাবা, সে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে যখন বের হয়েছে, গ্রামের বাড়িতে ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে, এটা আমরা সবাই জানি, মানে অধিকাংশ বাড়িতে আর কি। তো ওনার বাবা ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হঠাৎ করে একটা জিনিস দেখে যে সাদা কাপড় পরা একটা অবয়ব বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তো উনি চিন্তা করেছেন যে কোনো মহিলা টহিলা হবে, কিন্তু এটা কে, এটা উনি একবার জিজ্ঞেস করে যে এই কে রে, কোন বাড়ির তুমি, এত রাত্রে এখানে কেন? কিন্তু সে কোনো উত্তর দেয় না, সে আবার অন্ধকারে মিলিয়ে যায়। উনি তখন ঘরে এসে বলে, এই একজন মহিলাকে দেখলাম, মনে হলো সাদা কাপড় পরা, জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, অন্ধকারে মিলিয়ে গেল, কে? কেউ বলে যে হয়তোবা পাগল টাগল হবে, হয়তোবা রাতের বেলা, তাছাড়া তো এভাবে কোনো মহিলার ঘোরার কথা নয়। কেউ কিন্তু ওই বাড়ির বুঝতে পারেনি যে বিজয় কৃষ্ণ দাসের সাথে আসলে কি হয়েছিল। পরের দিন যখন ওই প্রোগ্রাম হয়েছে, অনেক আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করে চলে গেছে, পরের দিনও কিন্তু ওই বাড়ির কয়েকজন রাতের বেলা ওই অবয়বটিকে দেখতে পাচ্ছেন, যে রাতের বেলা বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে। আর উনি এতটা জ্বরে আক্রান্ত ছিলেন বিজয় কৃষ্ণ দাস, এবং তার পায়ে ব্যথা, সে উঠতেই পারেননি, সে একটা ঘোরের মধ্যে ছিল ওই দিনটা, মানে যেদিন প্রোগ্রাম হয়েছিল। ওই দিন শেষে পরের দিন যখন তিনি একটু স্বাভাবিক হয়েছেন, তখন কি হয়েছে সেই ঘটনা খুলে বলেন।
তখন বাড়ির সকলে ভয় পায় যে সর্বনাশ, ওই ভয়ঙ্কর পিশাচটা ওর পিছু নিতে নিতে বাড়িতে চলে এসেছে এবং বাড়ির লোকজনও এটাকে এখন দেখছে। এখন কি করা যায়? তো ওই বাড়ির পাশে আর একজন মহিলা কবিরাজ ছিল, তার কাছে যাওয়া হয়। সে মহিলা কবিরাজ তাকে ঝাড়ফুঁক করেন এবং ঝাড়ফুঁক করে বলে দেন যে আসলে ওর পেছনে যে জিনিসটা লেগেছে এইটা আমার পক্ষে সম্ভব না, তুমি ওই মানে সদরে নিয়ে যাও, লক্ষ্মীপুর সদরে তিতাখা মসজিদের যিনি হুজুর রয়েছেন তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়ার পরে তিনি ঝাড়ফুঁক করে দিলে তো এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সত্যি ওই তিতাখা মসজিদের হুজুরের কাছে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পরে হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে দেন এবং বলেন যে পরের দিন আবার আসতে। তো ওই দিনের ঝাড়ফুঁক তেল পড়ায় কিছুটা উপকার হয়। পরের দিন আবারও যান, যাওয়ার পরে হুজুর বলেন যে তোমার সাথে যে লেগেছিল খুব সাংঘাতিক একটা জিন, সে তোমাকে মেরেই ফেলতো, কারণ তুমি তাকে দেখে ফেলেছিলা। কিন্তু তোমার এমন কান্নাকাটি, এই কান্নাকাটি দেখে তার মন গলে যায়, যার কারণে তোমাকে সে হত্যা করেনি, না হলে তোমাকে হত্যা করে ফেলতো। এবং সে দ্বিধাগ্রস্ত ছিল যে সে হত্যা করবে কি করবে না, না হলে একদম শুরুতেই তোমাকে হত্যা করে ফেলতো। কিন্তু এর মধ্যে তুমি বাড়িতে চলে গেছো। তো যাই হোক, হুজুর তাকে বেশ কিছু নিয়ম কানুন বাতলে দেন, তাকে কিভাবে চলতে হবে এবং ঝাড়ফুঁক করে দেন। তো এর মধ্যে কি হয় যে উনি বাহ্যিকভাবে ওই অবয়বটাকে না দেখলেও এবং ওই পরিবারের লোকজন না দেখলেও বিজয় কৃষ্ণ দাস স্বপ্নের মধ্যে ওই অবয়বটিকে দেখতে থাকেন। তার মায়ের কোল থেকে বিজয় কৃষ্ণ দাসকে ওই অবয়বটি টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং স্বপ্নের মধ্যে তিনি মানে হাউমাউ করে কান্নাকাটি করে উঠতেন। এরপরে আবার ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি রেগুলার কিছু ট্রিটমেন্ট করেছিলেন। তো অনেকদিন পর্যন্ত স্বপ্নের মধ্যে এই বিষয়গুলো আসতো, বাস্তবে আর আসতো না এবং আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যায় এবং এখন আর কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমি আগের কয়েকটা এপিসোডেও বলেছি যে এই টাইপের ঘটনা, সেটা হলো কখনো জিনেরা নিজেদের অনিচ্ছায়ও মানুষের সামনে পড়ে যায়, কিন্তু ওরা যদি বুঝতে পারে যে কোনো মানুষ ওদেরকে দেখে ফেলেছে ওদের অনিচ্ছাতেই, তাহলে ওই মানুষকে তারা ক্ষতি করার চেষ্টা করে। আমি বেশ কয়েকজনকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন হয়, কারণ মানুষ এটা অনিচ্ছাকৃতভাবে দেখতে পারেই, কিন্তু তাই বলে অনিচ্ছাকৃতভাবে দেখেছে জিনেরা তাকে কেন ক্ষতি করবে। তো উত্তর হিসাবে আমি যেটা পেয়েছি, আমি জানি না এটা সত্য কি মিথ্যা, তো বলা হয় হলো জিনেরা যদি বুঝতে পারে কেউ তাদের অনিচ্ছাতে তাকে দেখে ফেলেছে, তাহলে নাকি ওই জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো ভাবে ক্ষতি হতে পারে। কি ক্ষতি এটা আমি ঠিক জানি না। তো তখন ওই জিনেরা পিছু লেগে যায়। বিষয়টা এরকম একটা এক্সাম্পল হিসেবে বলেছিলেন আমাকে যে কোনো মানুষ কোনো খারাপ কাজ করলো, ওই খারাপ কাজ আরেকজন মানুষ দেখে ফেলেছে, তখন ওই লোকটি কি করে, হলো হয় তাকে ক্ষতি করার চেষ্টা করে, মেরে ফেলার চেষ্টা করে, যাতে করে এই খারাপ কাজের কথা অন্য কেউ জানতে না পারে। জিনদের ক্ষেত্রেও হয়তো বা এমন কোনো ব্যাপার রয়েছে যে মানুষের অনিচ্ছায় যদি বা জিন টের পায় না যে তাকে কেউ দেখে ফেলেছে, পরে সে বুঝতে পারে যে ওই লোকটা আমার দেখে ফেলেছে, তখন ওই লোকটিকে ক্ষতি করার চেষ্টা করে। এমন বিষয়টি এই বিজয় কৃষ্ণ দাসের বেলায় হয়েছিল। জিনটাও আসলে ইচ্ছা করেনি যে কেউ তাকে দেখে ফেলুক, আবার বিজয় কৃষ্ণ দাস উনিও কিন্তু মানে বুঝতে পারেননি যে এটা আসলে কি, পরে উনি বুঝতে পারেন। আর এই কারণেই হয়তোবা ওই জিনটি তাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা ঘটে আমার ওই বন্ধুর ভাইয়ের সাথে। আমি তার ভাষ্য মতেই পুরো ঘটনাটা লিখছি। আমার নাম লিটন সরকার। আমি তখন বগুড়া জেলায় একটা কলেজে পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করতাম। 2017 সালের দিকের কথা। আমি একটা মেসে থাকতাম, সেখানে আমার গুটি কয়েক বন্ধু ছিল। আমরা পুরো সময় ওদের সাথেই কাটত। আমি নিজের গ্রামের এলাকায় খুব কমই যেতাম, বগুড়াতেই আমার থাকা হতো। যাই হোক, এবার ঘটনায় চলে আসি। একদিন বিকেলে আমার এক ফ্রেন্ড জুনায়েদ আমাকে কল দিয়ে বলল, লিটন
আজ রাতে চল আমরা বাইরে একটা আড্ডা দিলে কেমন হয়। আমি বললাম, আড্ডা দেয়া যাবে, কিন্তু সবাইকে রাজি হবে? অর্থাৎ আমার অন্যান্য বন্ধুরা রাজি হবে কিনা। জুনায়েদ বলল, সবাইকে আমি রাজি করাবো, তুই শুধু চলে আয়। এরপর আমি রাত 9টার দিকে নিজের সব কাজ শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দেওয়ার জন্য জায়গাটা ঠিক হলো জুনায়েদের বাসা থেকে একটু দূরে একটা পুরানো পরিত্যক্ত বাড়িতে। বন্ধুরা মিলে রাত 10টার দিকে ওই পুরনো বাড়িটাতে যাই। সেখানে কিছু খাবার নিয়ে গেলাম। আমরা মাঝে মাঝে এভাবে আড্ডা দিতাম, কিন্তু আজকে একটু আয়োজন করে আড্ডা দেওয়ার পরিকল্পনা করলাম। কিন্তু সেদিন আড্ডা দিতে গিয়ে আমার সাথে যা ঘটেছিল সেটা আমার সারা জীবন মনে রাখার মতো ঘটনা। আমি ওই বাড়ির একটু বর্ণনা দিলে সবাই বুঝতে পারবেন। বাড়িটা নাকি কয়েক বছর ধরে পরিত্যক্ত। 2 তলা একটা বাড়ি ছিল। আমরা 2 তলায় গিয়ে সবাই বসলাম। সবাই খুব আড্ডা দিচ্ছিলাম। আমরা মোট 5 জন বন্ধু ছিলাম। রাত যখন 12:30 হবে, হঠাৎ ফোনে আমার গার্লফ্রেন্ড মেসেজ দিয়ে বলল, তোমার সাথে জরুরি কথা আছে। আমি বললাম, এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলা সম্ভব না, কিন্তু সে নাসর বান্দা, কথা বলতেই হবে। বাধ্য হয়ে বন্ধুদেরকে বললাম, তোর আড্ডাতে, আমি একটা জরুরি ফোন কলে কথা বলে আসছি। এরপর আমি সেখান থেকে উঠে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে নিচতলায় নামি। নিচতলায় গিয়ে দেখলাম 3টা রুম। দেখে মনে হলো প্রতিটা রুম যেন একটা ময়লার স্তূপ, চারিদিকে পুরো অন্ধকার। আমি একটা সিগারেট জ্বালিয়ে টান দিচ্ছি এবং ফোনে কথা বলছি। হঠাৎ শুনতে পেলাম একটা রুম থেকে খুব জোরে একটা শব্দ হলো। শব্দটা শুনে আমার বুক কেঁপে উঠল, কিন্তু কোন রুম থেকে শব্দ আসলো আমি সেটা বুঝতে পারলাম না। আমি ভয়ে ভয়ে প্রথমে একটা রুমে গেলাম, কিন্তু সেখানে কিছু দেখতে পেলাম না। এরপরে আমি আরেকটা রুমে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম সেটা আমার চোখে ভেসে বেড়ায়। দৃশ্যটা কতটা ভয়ানক ছিল সেটা দেখে সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। মোবাইলের আলোতে দেখলাম একটা মেয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। মেয়েটার জিহ্বা অর্ধেক বের হয়ে আছে এবং মেয়েটার পুরো মুখ একদম সাদা, চোখ দুটো বড় বড় করে আমার দিকেই তাকিয়ে আছে। এই লোমহর্ষক দৃশ্য দেখে আমার পুরো শরীর যেন ভারী হয়ে গেল। আমি নড়তে পারছিলাম না। হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল এবং আমি একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে। আমি দেখলাম আমি আমার বন্ধু জুনায়েদের বাসায়। সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। সবাই আমাকে জিজ্ঞেস করলো, কি রে, কাল রাতে তুই ফোনে কথা বলার জন্য নিচতলায় গেলি, কিন্তু তোর সাথে এমন কি হয়েছিল যে তুই সেখানে অজ্ঞান হয়ে পড়েছিলে? পাশে জুনায়েদের মা, ছোট ভাই থাকায় আমি ঘটনার ব্যাপারে তখন কিছু বললাম না, কিন্তু পরদিন সকালে বাইরে গিয়ে বন্ধুদেরকে কাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার ঘটনা শুনে ওরা কেউ বিশ্বাস করতে নারাজ। ওরা বলল, ওই 3 বছর পুরনো রুমে ফ্যান কোত্থেকে আসবে? আমি তখন ওদেরকে সেই পুরনো বাড়িতে নিয়ে গেলাম এবং সেই রুমে, যে রুমে আমার সাথে ঘটনা ঘটেছিল, সেই রুমে নিয়ে গেলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওই রুমে আসলেই কোনো ফ্যান নেই। কিন্তু কাল রাতে আমি স্পষ্ট দেখেছিলাম যে মেয়েটা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। অনেক বোঝানোর পরেও আমার বন্ধুরা আমাকে বিশ্বাস করল না। আমরা তখন চারপাশের মানুষের কাছ থেকে এই ভয়ানক ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করছিলাম। কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু তারা কিচ্ছু বলতে পারেনি। এক পর্যায়ে ওই এলাকার একজন যুবকের কাছ থেকে এই ঘটনা সম্পর্কে জানতে পারি। ওই যুবক বলল, 5 বছর আগে ওই রুমে 15 বছর মতো বয়সে একটা মেয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। যুবক বলল, যতদূর শুনেছি ওই মেয়েটা ওর বাবা মায়ের উপরে অভিমান করে সুইসাইড করেছে। কিন্তু কেন বাবা মায়ের উপরে অভিমান করেছিল এই ব্যাপারে কোনো সঠিক তথ্য কেউ জানে না। এটা নিয়ে অনেক গুজব আছে। যুবক আরো বলল, মেয়েটা রাত 12টার সময় আত্মহত্যা করেছিল এবং তারপর থেকেই রাত 12টার পরে ওই বাড়ি থেকে আর্তনাদ, ভয়ানক চিৎকার, কান্নার আওয়াজ শোনা যায়। মেয়েটা মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে বসবাসরত সবার সাথেই বিভিন্ন সময় ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। এরপর ওই বাড়ি থেকে সবাই চলে যেতে শুরু করে এবং 1 বছর পরে বাড়িটাকে ভূতুড়ে বাড়ি হিসেবে ঘোষণা করা হলেও এখানে কোনো তদারকির ব্যবস্থা না থাকায় বাড়িটা এখন অনেকের ব্যক্তিগত হয়ে গেছে। মাঝে মাঝে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আড্ডা দেয়, অনেকে জুয়াও খেলে। এদের মধ্যে প্রায় মানুষই অনেক ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছে। যুবকের মুখ থেকে এইসব কথা শুনে আমরা সেখান থেকে চলে আসি। এই ঘটনা আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে
আমি আজও সেই ঘটনার কথা বলতে পারি না। ভাই, এটাই ছিল আমার সংগ্রহ করা এক বন্ধুর বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শাফিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাগুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবসময় সত্য ঘটনা সংগ্রহ করে ভূত নাইটে পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন তাসিন আহমেদ, ঢাকার গুলশান থেকে। অনেক অনেক আমি চলে যাচ্ছি আরেকটা ইমেল স্টোরিতে। আদাব শাফিন ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনাটি হল সিলেটের কুলাউড়া টু মৌলভীবাজার হাইওয়ে রোডের, এবং ঘটনাটি আমার বাবার একজন বন্ধুর সাথে ঘটে। মানে আমার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছি। একেবারে সত্য ঘটনা, পড়ে শোনানোর অনুরোধ করছি। এবার মূল ঘটনায় আসি। এখন থেকে প্রায় 5 বছর আগের কথা। আগে একটু আমার বাবার বন্ধুর চাচার সম্পর্কে বর্ণনা দিই। উনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তো সেদিন রাত্রেবেলা আনুমানিক 11টার দিকে উনি যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার সময়, তখন ওনার কাছে একটা ফোন কল আসে। আর সেই ফোন কলটা সিএনজির মালিক করেন। এখানে একটা কথা বলে রাখি, উনি যে সিএনজিটা চালাতেন সেটা ভাড়ায় চালিত। তারপর সিএনজির মালিক ওনাকে ফোন কলে বলে ওনার বউয়ের নাকি পেটে ব্যথা করছে। আসলে ওনার বউ তখন গর্ভবতী অবস্থায় ছিলেন। ওনার বউয়ের প্রচুর পেটে ব্যথা করে, তাই তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তারপর আমার আঙ্কেল গাড়ি নিয়ে যায় ওনার মালিকের বাসায়। তারপর মালিকের বউ, মা আর ওনার বড় বোন আর উনি নিজে, মোট 4 জন, আর আমার আঙ্কেল মোট 5 জন গাড়িতে উঠে রওনা দেয় আমাদের উপজেলা হাসপাতালে। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে যে এটা এমার্জেন্সি, আপনারা মৌলভীবাজার সদর হাসপাতালে যান। তখন রাত 1টার কাছাকাছি। তারপর আবার ওনারা গাড়িতে ওঠেন এবং রওনা দেন মৌলভীবাজার সদর হাসপাতালের দিকে। আমাদের উপজেলার নাম হল কুলাউড়া, আর কুলাউড়া হতে মৌলভীবাজার সদরে যেতে হলে ব্রাহ্মণবাজার লোহাউনি পাহাড়ের মধ্য দিয়ে রাজনগর থানা পাড়ি দিয়ে মৌলভীবাজার সদরে যেতে হয়। আর লোহাউনি যে রাস্তাটা, সেটা পুরো 7 থেকে 10 কিলোমিটার হবে পাহাড়। আর ওনারা ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওনারা গাড়িতে উঠতেই সবাই যেতে থাকে সেই পাহাড়েই রাস্তা দিয়ে। সেই পাহাড় পাড়ি দেওয়ার সময় ওখানে একটা জায়গায় ওনাদের হঠাৎ মনে হলো গাড়ির ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী হয়ে যায়, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আসলে কি হলো। তারপর ওনারা যখন সদরের পৌঁছতে যাচ্ছেন, তখনই সেই গর্ভবতী মহিলার পেটে প্রচন্ড রকমের ব্যথা ওঠে, আর উনি তখনই বাচ্চা প্রসব করেন। জন্ম দেয় সেই গাড়িতেই, কিন্তু দুঃখের কথা হলো বাচ্চাটা মরা অবস্থায় জন্ম নেয়। তারপর কি করে সেখান থেকে আসবে, ওনারা সেখানেই সিদ্ধান্ত নিলেন যে বাড়ি আর ওদিকে না গিয়ে ফিরে আসবেন। আর ঠিক সেখানে ওনারা ব্রেক করে ফেরত চলে আসার জন্য রওনা দেয়। আর যখন ওনারা বেঁকে আসা শুরু করে, ঠিক তখনই বৃষ্টি হতে শুরু করে, মুষলধারে বৃষ্টি। আমার আঙ্কেল বলেছেন যে গাড়ি চালানোর কারণে, বৃষ্টির কারণে আসলে গাড়ি জোরে চালানো যাচ্ছে না, কারণ বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে মনে হচ্ছিল। যাই হোক, ওনারা আসছেন তখন রাত 2:30টার মতো হবে। একটু সামনে যখন আসেন, রাজনগর থানার সামনে 2টা রাস্তা আছে। একটা হলো সিলেটের দিকে, আর একটা সেই পাহাড়ের দিকে, যেটা দিয়ে আমাদের উপজেলায় আসার রাস্তা। আসার পথে ওনারা আমাদের উপজেলায় রাস্তা দিয়ে না এসে ওনারা সিলেটের রাস্তার দিকে চলে যায়, কারণ হতে থাকা সেই বৃষ্টির কারণে রাস্তার দিক ওনারা ঠিক করতে পারেননি। প্রায় 30 মিনিট রাস্তায় যাওয়ার পরে ওনাদের মনে হলো আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তারপর গাড়ি থামিয়ে ওনারা দেখে যে আসলেই ভুল রাস্তায় চলে এসেছে। এবার সেখান থেকে গাড়ি ঘুরিয়ে, গাড়ি আবার ঘোরায়, এবার সেই রাস্তায় আসে এবং আমাদের উপজেলা রাস্তার দিকে রওনা দেয়। তারপর যখন সেই পাহাড়ের কাছে আসে, হঠাৎ দেখতে পায় সেই পাহাড় বেয়ে কি জানি একটা আসছে। বিশাল দেহ, বড় কালো একটা পুরোহিত। তখন ওনারা বুঝতে পারে যে এটা কি। গাড়ির পেছনের সিটে ওনার বউ, মা, বোন এবং মরা বাচ্চাটা ছিল, আর সামনে সিটে ড্রাইভার আর তার মালিক বসে। তখন সেই বিশাল দেহওয়ালা লোকটা, বা যাই বলেন আপনারা,
সেটা গাড়ির পেছন পেছন দৌড়তে শুরু করলো। সেটা গাড়ির পেছনে ছুটছে আর আঙ্কেল অনেক জোরে গাড়ি টানার চেষ্টা করছে, কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছিল না, কারণ পেছন থেকে সেই পুরোহিত বা যাই বলেন সেটা গাড়ি ধরে টান দিচ্ছিল। আর ওর বড় বড় হাত, দাঁত, বড় বড় নখ ছিল, কুচকুচে কালাও লোমে ভরা ছিল সে হাত। আর সে একটা হাত তার গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে এবং মরা বাচ্চাটাকে টান দিয়ে ধরে। কিন্তু সামনে সিটে বসা সেই লোকটা তখন তার হাত দিয়ে সেই হাতে আঘাত করতে থাকে। তারপর সে ছেড়ে দেয়, তারপর আবার গাড়িটাকে ধরে টান দেয়, আর সাথে সাথে সেই বাচ্চাটার শরীর ধরে টান দেয়, কিন্তু নিতে পারে না, কারণ সামনের সিটে বাচ্চার বাবা অর্থাৎ গাড়ির মালিক তখন গাড়িতে থাকা একটা লোহার রেঞ্জ দিয়ে ওর হাতে আঘাত করতে থাকে। এর কিছুক্ষণ পরে সেই পুরোহিত গাড়িটা ছেড়ে দেয়। গাড়িটা একটু হালকা হয় এবং হালকা হয়ে যাওয়ার পরে আমার আঙ্কেল জোরে গাড়িটা টান দিলেন। গাড়িটা সামনের দিকে এগোয় এবং ওনারা বাড়ি চলে আসে। পরে ভোর ঠিক 5টার দিকে ওনারা বাড়িতে পৌঁছায়, আর বাড়ি এসে দেখে বাচ্চার গলার পাশে নখের দাগ পড়ে আছে, আর পেছন পাশের কিছুটা মাংস নেই। এই অবস্থা সহ্য করতে না পেরে সেখানেই তার মা অজ্ঞান হয়েছে এবং পরবর্তীতে তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাচ্চাটিকে ওই অবস্থায় জানাজা ও কবর দেয়া হয়। আর এই ঘটনাটি আমি আঙ্কেলের কাছ থেকে শুনি, কারণ আঙ্কেলের পরেই সিএনজি চালানো ছেড়ে দিয়েছিলেন। পরে বহুদিন বহু জিজ্ঞাসার পরে তিনি এই ঘটনা সবাইকে বলেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সেটি রায়হানের আপন বড় মামা। ঘটনাটির সময়কাল 1985 কি 86 সালের দিকে। তখন তার বয়স 18 কি 20 বছর সর্বোচ্চ। তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে। অনেক ধরনের রাজনৈতিক দলের উত্থান হয়েছে। তো উনি বাংলাদেশের স্বনামধন্য একটি রাজনৈতিক দলের সাপোর্টার ছিলেন এবং কর্মীও ছিলেন। তরুণ বয়স, রক্ত টকবক করছে। তো উনি বেশ প্রফুল্ল চিত্তে ওনার কর্মী বাহিনী নিয়ে কাজ করে বেড়াতেন, জনগণের সেবা করতেন। যদিও ছোট মানুষ ছিলেন, কিন্তু তারপরও ওনার একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল। আর মূলত ওনাদের বাড়ি হচ্ছে শায়েস্তাবাদের হবিনগর নামক স্থানে। ওনাদের বাড়ির কাছে একটি অনেক পুরাতন ডাকঘর রয়েছে। ডাকঘরটি ওই সময় 1985 সালের আগে থেকে ওটি পরিত্যক্ত, বন্ধ হয়ে রয়েছে, অনেকদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ডাকঘরের সামনে দিয়ে একটি ইটের রাস্তা চলে গিয়েছে। রাস্তার এক পাশে একটি বড় পুরাতন তাল গাছ রয়েছে, আর রাস্তার অন্য প্রান্তে একটি কবরস্থান রয়েছে। সাধারণত মানুষজন ওই রাস্তা দিয়ে যেতে চায় না। দিনের বেলা টুকটাক গেলেও সন্ধ্যার পর তো একদমই নয়। যদি একসাথে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে ওদিক দিয়ে আসা যাওয়া করে, তবে পারতপক্ষে মানুষ সন্ধ্যার পরে ওদিক দিয়ে আসা যাওয়া করে না। এক রাতে যেটি হয় সেটি হলো, এই রায়হানের মামা উনি ওনার বন্ধুদের সাথে একটি পিকনিক করেন। ওনার বাবার আবার একটা কড়া নির্দেশনা ছিল, যত যাই হোক সন্ধ্যার পরে বাড়িতে আসতে হবে। একদিন উনি রাত করে ফেরার কারণে ওনাকে অনেক কড়াভাবে শাসন করে তার বাবা, মানে রায়হানের নানা, যার কারণে উনি যেখানেই থাকুক না কেন রাতের বেলা তাকে বাড়িতে ফিরতেই হবে, এরকম একটা চিন্তা তার মাথায় সবসময় থাকতো। আর পিকনিক করতে যেহেতু গিয়েছে, স্বাভাবিকভাবে একটু রাত হয়ে যেতেই পারে, এটাই স্বাভাবিক। তো এখন বাড়িতে যদি রাত করে ফেরে, তার বাবা তো উত্তর মধ্যম দেবে, একটা মারও মাটিতে পড়বে না। যতদূর সম্ভব উনি তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। তো পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে উনি বাড়িতে ফিরবেন, তখন যেই বন্ধুর বাড়িতে মূলত পিকনিক হয়েছিল সেই বন্ধু বলে যে, দোস্ত এখন এত রাত্রে তোর যাওয়ার দরকার নাই, কারণ আমরা সকলে এখানে থেকে যাব, এখন আর রাত্রে বাড়িতে ফিরবো না, সকলেই বাড়িতে বলে এসেছি। তো যে বন্ধুর বাড়িতে পিকনিক ছিল তার নাম হচ্ছে পিন্টু।
তো সকলেই বলে এসেছে যে পিন্টুর বাড়িতে আজকে রাত্রে থাকবো, এই জন্য কারো বাবা মার কোনো চিন্তা নেই। কিন্তু এখন রায়হানের মামার তো বাড়িতে যেতেই হবে, তার বাবার কাছে বলারই সুযোগ নেই যে সে রাত্রে অন্য কারো বাড়িতে থাকবে, মানে স্পষ্টভাবে নিষেধ ছিল এবং কড়া ভাষায় বলে দেওয়া ছিল যে কোনোভাবেই অন্যের বাড়িতে রাত থাকা যাবে না। এই কারণে উনি ওই পিন্টুকে বলে যে দোস্ত সম্ভব না, আমাকে বাড়িতে যেতেই হবে, না হলেও খবর আছে একদম আমার। যাই হোক, যেহেতু ওনাকে যেতেই হবে তাই তারা আর আটকায় না। তো ওদিকে কি করে, ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেয় যে যাবি যখন টর্চ লাইটটা নিয়ে যা, আমরা যেহেতু সাথে কেউ এগিয়ে যেতে পারবো না, তো তাহলে তুই টর্চ লাইটটা নিয়ে যা, কোনো সমস্যা হবে না। তো উনি ওই পিন্টুদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো ওই শায়েস্তাবাদের কাছাকাছি জায়গা থেকে ওই হবিনগর যাওয়ার পথে বেশ কয়েকটি জায়গা পড়ে। এই বেশ কয়েকটি জায়গার মধ্যে একটি জায়গায় ওই ডাকঘর অবস্থিত। আর ওনাকে কিন্তু সবসময় বলা হয়েছে, অনেক মানুষ বলেছে যে সন্ধ্যার পরে কোনোভাবেই ওই রাস্তা দিয়ে না আসতে। আর ওনাকে আবার যে বিষয়টি নিষেধ করা হতো সেটি উনি বেশি করে করতেন। মানে তরুণ বয়স তো, আবার রাজনীতি করেন, যার কারণে কারো নিষেধ শুনলে মানে হয়তোবা চিন্তা করতে পারো সে নিষেধ করলো, শুনলাম, আমার হয়তোবা একটু সম্মান কমে গেল, মানে আছে না এরকম, আমরা এরকম চিন্তা করি। তো টকবকে তরুণ সাহসী মানুষ, কিসের ভয়? উনি চিন্তা করেছেন যে এগুলো হলো মানুষের বানানো কথাবার্তা, যে রাস্তায় ভয় আছে, ধুর এগুলো আবার কি, এরকম চিন্তা করেছে। ওই চিন্তা থেকেই উনি কিন্তু কখনোই যে ভয় পাবেন বা ওই রাস্তাতে আসবেন এরকম মানে এইটা মাথায় আনতেন না। উনি চিন্তা করেছেন যে এই রাস্তা আমার বাড়ির কাছে, বাড়িটা কাছে হয়, শর্টকাট হয়, আমি এদিক দিয়েই যাব, আর টর্চ লাইট আছে, সমস্যা কি। উনি টর্চ লাইট নিয়ে ওই রাস্তা দিয়েই আসছেন। অনেক পুরাতন পরিত্যক্ত ডাকঘর কিন্তু এটা। তো উনি যখন ওই ডাকঘরের কাছাকাছি এসেছেন, ওই যে বলেছিলাম শুরুতেই যে রাস্তার অপোজিট পাশে একটি বড় তাল গাছ রয়েছে, তো উনি তাল গাছের যখন কাছাকাছি এসেছেন তখন উনি হঠাৎ করে খেয়াল করেন ওই তাল গাছের অপোজিট পাশে, মানে রাস্তার ওপাশে, সেখান থেকে একটা কালো মানুষের মতো অবয়ব মনে হচ্ছে আর কি তার কাছে, সেটি হেঁটে এসে, মানে হেঁটেছে একটু দ্রুত গতিতেই হেঁটেছে, হেঁটে এসে তাল গাছ বেয়ে একদম তাল গাছের মাথায় উঠে গেল। উনি চিন্তা করলেন, কি রে, কি হলো, এটা কি গেল, বা এটা কি দেখলাম? একটা মানুষ এত দ্রুত তাল গাছে উঠতে পারে, আর এত রাত্রেবেলা এটা কে? উনি কিন্তু কোনো ভূত প্রেত চিন্তা করেননি, উনি চিন্তা করেছেন এইটা হলো একটা চোর হবে। ওই সময় আবার ভাদ্র মাস, আর ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। তো উনি চিন্তা করেছেন যে ভাদ্র মাস যেহেতু গাছে পাকা তাল আছে, এইটা হলো তাল চোর, তাল চুরি করতে আসছে। ওই চিন্তা করে উনি তাল গাছের আরেকটু কাছে গিয়ে ওনার হাতে থাকা যে টর্চ লাইট, সেই টর্চ লাইটটা তাল গাছের মাথার দিকে মেরেছেন যে চোরটাকে একটু দেখি। উনি টর্চ লাইট মেরে কাউকে দেখতে পান না, মানে ওখানে কেউ নেই। তখন উনি চিন্তা করেন, কি রে, মাত্র না আমি একজনকে উঠা দেখলাম, তাল গাছের আশেপাশে তো অন্য কোনো গাছ নেই যে লাফ দিয়ে সেই গাছে চলে যাবে আমাকে দেখে, থাকলে তো তাল গাছেই আছে, কিন্তু কোথায় গেল? উনি আবার খুব ভালো করে তাল গাছের সাইড দিয়েও মারছেন, মানে টর্চ লাইট মারছেন, সাইড দিয়ে বলতে সাইডে গিয়ে উপর দিকে মারছেন টর্চ লাইট, যাতে করে ঘুরে ঘুরে দেখা যায় যে কোথাও আছে কিনা, তালের পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা। উনি কাউকে দেখতে পান না। উনি বেশ অবাক হন, ভয় পাননি, তো বেশ অবাক হয়েছেন। উনি ওখান থেকে চলে আসেন। চলে এসে যখন বাড়ির দিকে আবার পা বাড়িয়েছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় যে খুব করুণ একটা বাঁশির সুর, কিন্তু খুবই মৃদু আওয়াজে ভেসে আসছে ঠিক ওই ডাকঘরের ভেতর থেকে। উনি যখন ওইদিকে তাকান, তখন ডাকঘরে যে জানালাটা রয়েছে, ওই জানালার ফাঁকা দিয়ে আবছা আলো দেখতে পান। আর উনি যেহেতু ইয়াং মানুষ, উনি জানতেন যে অনেক এলাকার অনেক বখাটে ছেলে পেলে কিন্তু এই ধরনের পুরাতন স্থাপনা বা পরিত্যক্ত হয়ে গেছে এমন স্থাপনার ওখানে গিয়ে নেশাপানি করে আর কি। উনি চিন্তা করেছেন
যে এলাকায় কে, এরকম তো চিনি না যে রাতের বেলা এইভাবে কেউ নেশা টেশা করে, বিশেষ করে এই জায়গায় এসে। তো দেখি তো কে ওখানে। উনি টর্চ জ্বালাননি, পা টিপে টিপে যখনই ওই ডাকঘরের জানালার কাছে গিয়েছেন, তখনই ওই বাঁশির সুর বন্ধ হয়ে গেছে এবং ওই যে ভেতর থেকে এক ধরনের আলো ভেসে আসছিল, ওই আলোটি আর নেই। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি শুনলাম, কি দেখলাম, হয়তো আমার মানে শোনার ভুল, দেখার ভুল, এই চিন্তা করে উনি আবার বাড়ির দিকে যেতে থাকেন। কিছুটা পথ আগানোর পরেই, শুরুতেই বলেছি, ওই ডাকঘরের কাছেই রাস্তার এক পাশে কবরস্থান রয়েছে। তো উনি যখন ওই কবরস্থানের কাছাকাছি গিয়েছেন, চাঁদের আলোতে স্পষ্টভাবে উনি দেখতে পান ওখানে ওই কবরস্থানের ভেতরে একটা কবরের উপরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সেই অবয়ব একটু আগে যাকে দেখেছিল। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাছ থেকে এত তাড়াতাড়ি নেমে আবার কবরস্থানের দিকে গেল। হতে পারে যে যখনই সে ওই ডাকঘরের দিকে গিয়েছে ওই সময় গাছ থেকে নেমে এসেছে, আর টর্চ লাইট মেরেও তাকে সে দেখতে পায়নি। উনি এইরকম চিন্তা করেছে এবং ওইদিকে কি করেছে, টর্চ লাইট মেরেছে কবরের উপরে। যখনই কবরের উপর টর্চ লাইট মেরেছে, ওইখানে আর কাউকে দেখে না। উনি আরো অবাক হন যে কি ব্যাপার, মাত্র আমি চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কবরের উপরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু টর্চ লাইট মারলাম, কাউকে দেখি না। যদি তার চোখের ভুলই হয়, তাহলে টর্চ লাইটের আলো নেভানোর পরে তো ওখানে কালো একটা অবয়ব দেখা যাবে। এমন কিছু পড়ে না যে ছায়া পড়ে, গাছের ডালে ছায়া পড়ে, কিন্তু টর্চ লাইট বন্ধ করার পরে দেখে যে না, ওখানে সেটা নাই। তাহলে বারবার কি উনি ভুল দেখছেন? এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। উনি আবার সেই করুণ বাঁশির সুর শুনতে পান। ওই যে ডাকঘরের পেছন থেকে, পেছন থেকে বলতে তখন তো ডাকঘর ওনার পেছন সাইডে ছিল, ওটা পার হয়ে চলে এসেছেন, ওনার পেছন থেকে সেই আওয়াজ আসছে। উনি আবার পেছন দিকে ব্যাক করেন এবং উনি যত কাছে যেতে থাকেন, ওই বাঁশির সুর ততই স্পষ্ট হতে থাকে। উনি দূর থেকে ডাকঘরের ওই জানালার ভেতর দিয়ে আবছা আলোর আভা দেখতে পান। উনি ওদিকে এগিয়ে যাচ্ছেন। উনি যখন জানালার কাছে যান, তখনও কিন্তু ওই আলো দেখা যাচ্ছিল, বাঁশির সুরও উনি শুনতে পাচ্ছিলেন। উনি তখন চিন্তা করেন এবার উনি টর্চ লাইট মারবেন, কিন্তু জানালা তো বন্ধ ছিল, জানালা হালকা ফাঁকা ছিল। উনি ওই দিক দিয়ে টর্চ লাইট মেরেও কাউকে দেখেন না, কিন্তু জানালার উপর সাইডে কিছুটা ফাঁকা ছিল। কিন্তু উনি লম্বায় এতটুকু, মানে এত লম্বাও ছিলেন না যে অনায়াসেই উনি জানালার উপর দিয়ে দেখতে পাবেন। ওনাকে লাফ দিয়ে একটু উপর দিকে মানে নজর দিতে হবে। এখন একই সাথে লাফ দেয়া এবং টর্চ লাইট মারা, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। তারপরেও উনি এক হাতে টর্চ লাইট নিয়ে লাফানোর চেষ্টা করেন। তো উনি টর্চ লাইট মেরে লাফিয়ে একটা ভয়ানক জিনিস দেখতে পান। এবার তিনি টর্চ লাইট মেরে ওই অবয়বটিকে দেখতে পান। উনি দেখতে পান এটি আসলে কোনো মানুষ নয়, একটা প্রাণীর মতো, মোটাসোটা একটা প্রাণীর মতো ওই রুমের মধ্যে থেকে লাফ দিয়ে আর একদিকে চলে গেল। উনি ওই জিনিসটা দেখে ভয় পেয়েছিলেন। উনি বুঝতে পারলেন যে উনি এতক্ষণ কোনো মানুষের পিছু নেননি, বা এতক্ষণ যেই শব্দগুলো বা আলো বা অবয়বগুলো দেখছিলেন, এগুলো আসলে ছিল একটা মায়াজাল। মানুষ যেটা বলে যে এই রাস্তায় ভয় আছে, এই ডাকঘরের মধ্যে ভয় আছে, এটাই সত্য। উনি দ্রুত ওখান থেকে বাড়ির দিকে যাওয়া শুরু করেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে ওনার সামনে সেই অবয়বটিকে উনি দেখতে পান। উনি সেটাকে পাশ কাটিয়ে দৌড় দেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখছেন যে ওই অবয়বটি কি করে। আর উনি তো বাড়ির দিকে দৌড় দিচ্ছেনই। উনি ওই পেছন দিকে তাকিয়ে দেখতে পান ওই অবয়বটি এমন জোরে একটা দৌড় দিল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার কাছে চলে আসে এবং এসে লাঠি বা কিছু একটা দিয়ে, কি দিয়ে যে আঘাত করে সেটা ঠিক বলতে পারে না, লাঠি বা কিছু একটা দিয়ে তার কাঁধে আঘাত করে, বা কাঁধে।
বা কাঁধে আঘাত করে। ওই আঘাত খেয়ে উনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার আর কোনো সেন্স ছিল না। ফজরের আজান যখন দিয়েছে তখন তার সেন্স ফেরে এবং ওই সেন্স ফিরে উনি দেখতে পান উনি যেখানে ছিলেন ওখানেই পড়ে আছেন, তখনও মানুষজন আসেনি। উনি আরো ভয় পান, কিন্তু কি আর করা, উনি ওইখান থেকে উঠে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজা নক করেন। তো কয়েকবার নক করার পরে ওনার আম্মা দরজা খুলে দেন এবং এই যে ঘটনাটা ঘটেছে এটা ওনার বাবা মা কাউকে উনি বলেন না। তার মাকে বলেন যে আব্বা জিজ্ঞাসা করলে বলবো যে রাত্রেই চলে আসছি। তো যেহেতু সে চলে আসছে এই জন্য তার মা কিছু বলে না, আসলে ওই ভোরবেলা আর কি বলবে, রাগারাগি কি করবে। সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে এই যে তাকে ডাকাডাকি করা হচ্ছে সে তো আর ওঠে না। বাড়ির লোকজন গিয়ে দেখে ভয়ানক জ্বর, খুবই খারাপ অবস্থা। আর ওনার শরীরের বা অংশ বা কাঁধ থেকে নিচের অংশ উনি নড়াতে পারছেন না, প্যারালাইজড হয়ে গেছেন। কি ব্যাপার, কি হলো? তখন তার মা বাবা জিজ্ঞাসা করে, তার বাবা এসেছে রায়হানের নানা, জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই সব ঘটনা খুলে বলেন। এই বিষয় শুনে রায়হানের নানা খুবই ক্ষিপ্ত হন তার মামার উপরে। সে ওই অবস্থাতেই তাকে মারতে উদ্যত হন। কিন্তু যাই হোক, রায়হানের নানি ওনার মামার মা আর কি, সে ওই অবস্থাতে তার হাজবেন্ডকে থামিয়ে দেয় যে এই অবস্থাতে রাগারাগি করো না, এখন দ্রুত চিকিৎসা করার দরকার। তখন সে বলে যে তাকে বারবার নিষেধ করছে ওই দিক দিয়ে না আসতে, তারপরও সে কেন ওই দিক দিয়ে আসলো? ও সাহস বেশি। এই যে এখন কি হলো অবস্থা, এখন যদি সে সুস্থ না হয় তাহলে কি হবে, বাকি জীবন সে কিভাবে কাটাবে? একটা ইয়াং মানুষ যদি এভাবে প্যারালাইজড হয়ে পড়ে থাকে। তো যাই হোক, তাকে দ্রুত একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর তাকে দেখে বলেন যে তোমার এত সাহস কে দেখাতে বলেছে? তুমি জানো যে ওই জায়গাতে এরকম সমস্যা আছে এবং অত্র এলাকার সবাই জানে ওই জায়গাটাতে একটা ভয়ানক পিশাচ থাকে, রাত্রে দিক দিয়ে সে হাঁটা চলা করে। তুমি দেখলা যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, তাল গাছে উঠেছে, তোমার তাল গাছে লাইট মারার দরকার কি? তারপরে কবরস্থানের উপর দেখলা সেদিকে লাইট মারার দরকার কি? শব্দ শুনলা যে ডাকঘরের ভেতর থেকে বাঁশির আওয়াজ আসছে, তোমার ওদিকে যাওয়ার দরকার কি? বারবার টর্চ মারার দরকার কি? তুমি বারবার তাকে বিরক্ত করেছো, এই জন্য সে আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। শুরুর দিকে তোমার বয়স কম দেখে তোমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরও তুমি বারবার তাকে বিরক্ত করেছো, এই জন্যই সে তোমাকে আঘাত করেছে। আর এটা প্যারালাইজড না, তুমি সুস্থ হয়ে যাবে। তো ওই হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন। তিনি মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। বর্তমানে তিনি প্রবাসী, দীর্ঘদিন ধরে প্রায় 15-16 বছর ধরে তিনি প্রবাস জীবনে আছেন। তিনি ভালো আছেন, এরপরে তার সাথে আর কোনো সমস্যা হয়নি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি, সেই ঘটনাটি সরাসরি আমি দেখিনি, কিন্তু আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি সেটা শুনেছি। তবে সে যে ঘটনাটা বলেছিল, আজও মনে হলে শরীরের ভিতর কেমন জানি একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সেই ঘটনাটাই আমি আজকে আপনাকে শোনাচ্ছি। রাসেল ভাই, যদি ভালো লাগে তাহলে কিন্তু ডিয়ার লিসনার্সদের কাছে শুনিয়ে দিবেন। কুয়াকাটার কাছে মিস্ত্রিপাড়া নামে একটি ট্যুরিস্ট স্পট, আশেপাশে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। সেখানে একজন সম্মানিত মেম্বার আছেন, যিনি আমাদের আত্মীয় হন। সঙ্গত কারণে আমি তার নামটা প্রকাশ করছি না। তার বাড়ির পাশেই ছিল একটা ছোট ডোবা। আসলে সেটা তৈরি হয়েছিল একটি নলকূপ, বা গ্রামের ভাষায় যেটাকে চাপকল বা জমা পানি নামে পরিচিত।
রাসেল ভাই, আগে কিন্তু এই যে এরকম কুয়া বা নলকূপ টাইপের কিন্তু সব থেকে বেশি প্রচলন ছিল। যাই হোক, বছরের পর বছর সেই পানি জমে সেখানে একটা ছোট জলাশয়ের মতো হয়ে গেছিল। পানির গভীরতা ছিল বেশি ছিল না, হাঁটু সমান, কোথাও কোথাও হয়তো কোমর পর্যন্ত ছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই ডোবায় ছোট ছোট দেশি মাছ ছিল প্রচুর, যেমন পুঁটি, ট্যাংরা, মলা, খসড়ে, চিংড়ি, ছোট টাকি, এ ধরনের মাছগুলো পানির ভেতরে সবসময় ছোটাছুটি করত। গ্রামগঞ্জে একটা ব্যাপার খুবই সাধারণ, কোনো বিল, পুকুর বা ডোবা শুকানোর কথা শুনলেই গ্রামের মানুষের মধ্যে একটা আনন্দ ছড়িয়ে পড়ে, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা। কারণ তখন তারা হাতে কুলা, ঝাড়ি, পুরনো গামছা কিংবা খালি হাতেই মাছ ধরতে নেমে পড়ে। কাদার ভিতরে লাফালাফি, হাসাহাসি, চিৎকার সব মিলে যেন একটা উৎসব পরিবেশ তৈরি হয়। সেই এলাকায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি গ্রামের মানুষের কাছ থেকে পুকুরের মাছ, বিল বা ডোবার মাছ কিনতেন। সবসময় সেচ দিয়ে পানি শুকিয়ে মাছ ধরে বিক্রি করতেন। একদিন আমার তাওয়াই সেই ডোবার মানে মানে ডোবাটা শেখানোর জন্য অনুমতি চান। তিনি অনুমতি পেয়ে পরের দিনেই মেশিন বসালেন পানি শুকানোর জন্য। একদিনের মধ্যেই ডোবা প্রায় সব পানি শেষ হয়ে যায়। তারপর শুরু হয় মাছ ধরার উৎসব। গ্রামের মানুষজন, ছোট ছোট ছেলেমেয়ে সবাই নেমে পড়ে সেই কাদার মধ্যে। কেউ কুলা দিয়ে মাছ তোলে, কেউ হাত ধরে মাছ ধরে, কেউ আবার চিৎকার করে বলছে, এই দেখো বড় একটা ট্যাংরা পেয়েছি। এই আনন্দের মুহূর্তে উপস্থিত হয়েছিলেন একজন এলাকার স্থানীয় লোক, যার নাম আব্দুল মজিদ। হঠাৎ করেই সে চিৎকার করে ওঠে, এই দেখো, এটা কি মাছ রে? সবাই তাকিয়ে দেখলো কাদার মধ্যে একটা বিশাল শৈল মাছ ছটপট করছে। ডোবায় ছোট ছোট মাছ থাকা স্বাভাবিক, কিন্তু এত বড় শোল মাছ সেখানে কিভাবে এলো কেউ বুঝতে পারছিল না। কারণ ওই ডোবায় এর আগে কেউ কখনো এমন বড় মাছ দেখেনি। মজিদ মিয়া মাছটা ধরতে গেলেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি আবার পিছলে পড়ে গেলেন। একবার ধরতে গিয়ে পড়ে গেলেন, দুইবার ধরতে গিয়ে কাদায় মুখ থুবড়ে পড়ে গেলেন। লোকজন হাসছিল, কিন্তু মজিদ মিয়ার চোখে তখন একটা অদ্ভুত লোভের সিলিক। অবশেষে কয়েকবার চেষ্টা করার পর তিনি মাছটাকে শক্ত করে ধরে পড়লেন। মাছটা হাতে নিয়েই তার বুকের ভেতর কেমন যেন ধকপক ধকপক শুরু করলো, কারণ মাছটা ছিল অস্বাভাবিক রকমের বড়, আর তার চোখ অদ্ভুতভাবে লাল। শোল মাছ চোখে যেমন হয় ঠিক সেমন ছিল না। মজিদ মিয়া সেদিন ধরা সব মাছ সব থেকে বড় সেই মাছটা বাজারে জেলের কাছে বিক্রি করে দেন। ভালোই টাকা পান। কিন্তু সেই রাতেই ঘটল অদ্ভুত রকমের একটা ঘটনা। রাসেল ভাই, এই ঘটনাটা আমার শরীরটাকে একদম ঠান্ডা করে দেয়। রাতের ঘুমের মধ্যে তিনি দেখলেন একটা সাদা কবুতর তার সামনে এসে বসেছে। কবুতরটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তিনি কবুতরটা ধরতে গেলেন, ঠিক তখনই কবুতরটা উড়ে গেল এবং অন্ধকারে যেন নিমেষেই মিশে গেল। পরদিন সকালে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল মজিদ মিয়ার সাথে। মজিদ মিয়া 5 বছরের ছেলে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। সারাদিন খোঁজাখুঁজি চলল, কোনো কিছুই জানানো পারল না। তারপরের দিন সকালবেলা গ্রামের পাশের একটা পুকুরে সেই বাচ্চার মৃতদেহ ভেসে ওঠে। খবরটা শুনে মজিদ মিয়া যেন পাগল হয়ে গেলেন। ছেলের লাশ বুকে নিয়ে তিনি চিৎকার করছিলেন, আমার পোলারে ফেরত দে আল্লাহ, আমার পোলারে ফেরত দে। কিন্তু তখন কেউ জানতো না এই ঘটনার পিছনে আসলে কত বড় একটা অন্ধকার লুকিয়ে আছে। এদিকে সেই জেলে মাছগুলো কিনেছিল সেগুলোকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। মাছগুলো পিকআপে করে পাঠানো হয় ঢাকার করওয়ান বাজারে। ঢাকার সেই ব্যবসায়ীর নাম ইদ্রিস। পরদিন সকালে তিনি মাছগুলো হাতে পান। সেদিন অন্য ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি করার জন্য সাজাতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে যায় সেই মাছটার দিকে, সেই বড় শোয়াল মাছটার দিকে। মাছটা মৃত, তবুও মনে হচ্ছিল ওটা তার দিকে তাকিয়ে আছে, একটা হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। অকারণেই ইদ্রিস আলীর বুকটা কেঁপে উঠল। তিনি মাছগুলোকে এক ভদ্রলোকের কাছে ভালো দামে বিক্রি করে দেন। ভদ্রলোকের নাম সাইদ আল আব্দুল আজিজ। সাইদ সাহেব মাছগুলো বাসায় নিয়ে এসে কাজের বুয়াকে বলেন পরিষ্কার করতে। তিনি শৈল মাছ দিয়ে ফুলকপির ঝোল ভীষণ পছন্দ করেন। বুয়া মাছ কাটতে গিয়ে হঠাৎ চমকে উঠল। মাছটা একটা অদ্ভুতভাবে ছটপট করছিল।
সেটা ছিল সেই বড় শোল মাছ। মাছটা কাটতে গিয়ে বুয়ার হাত কেটে যায়। অবশেষে মাথা আলাদা করার পরে মনে হচ্ছিল মাছটা যেন বেঁচে আছে। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যায়। পরদিন সাইদ সাহেব বাড়ি ফিরেই বললেন, কই গো, তাড়াতাড়ি খাবার দাও। কিন্তু তার স্ত্রী সাইদ সাহেব এত তৃপ্তি নিয়ে মাছটা খেলেন, বললেন জীবনে এত মজার মাছ খাইনি। কিন্তু সেই রাতেই শুরু হলো আসল ভয়। রাতে ঘুমের মধ্যে তার স্ত্রী বিকট চিৎকার করে খাট থেকে পড়ে গেলেন। সাইদ সাহেব দৌড়ে গিয়ে তাকে ধরলেন। তার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ বেরোচ্ছে। সব কিছু মিলে এই মাছটা এখন তাদের যেন একটা যন্ত্রণার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই মাছটাকে কোনোভাবেই তারা গিলতে পারতেছে না। অবশেষে দেখা গেল মাছের মধ্যে কোনো কিছু, এবং এরপর ঝাড়ফুঁক অনেক কিছু চলল বেশ 6 মাস ধরে। তারপর এখন আমার বড় ভাই আমাকে জানিয়েছে সব কিছু ঠিকঠাক আছে। রাসেল ভাই, এত বড় মাছ আসলে কেউ কখনো দেখেছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো ঘটনাটি আমি পেয়েছি এসকে নূর সাদেক ভাইয়ের কাছ থেকে। উনি গাজীপুর থেকে ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি ঘটে উনি এবং ওনার এক বন্ধুর সাথে 5 বছর আগের ঘটনা। তখন উনি সবেমাত্র জেএসসি পরীক্ষা দিয়েছেন। ওনার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার কোনো একটি গ্রামে। উনি গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন দেখে আমি করছি না। তখন উনি ওনার নানির সাথে গ্রামের বাসায় লেখাপড়া করতেন, আর ওনার বাবা মা কাজের প্রয়োজনে জীবিকার তাগিদে গাজীপুরে থাকতেন। তো নূর ভাই যখনই স্কুল বন্ধ পেতেন তখনই গাজীপুরে চলে যেতেন, গাজীপুরে বাবা মার সাথে সময় কাটাতেন। এটা তার জন্য খুব আনন্দের একটা বিষয় ছিল। আর যখন তার জেএসসি পরীক্ষা শেষ হলো, এরপরে প্রায় 1 মাসের একটা ছুটি, তো এই সুযোগটাকে উনি কোনোভাবেই মিস করতে চাইলেন না। তো উনি ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাবা মার কাছে গাজীপুরে। তো যেই চিন্তা সেই কাজ। উনি ট্রেনের টিকিট লাইনে দাঁড়িয়ে কাটতে পছন্দ করতেন না। তো একদিন আগে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসলেন। টিকিট কাটলেন 2টা, একটা নূর ভাইয়ের, একটা ওনার বন্ধু নয়নের জন্য। তো নূর ভাই সকাল 6টার সময় ট্রেনের টিকিট কাটলেন। তো যথারীতি যেদিন যাবেন তার আগের দিন একটু রাতেই আগে ঘুমিয়ে পড়লেন, যেহেতু তারপরের দিন অনেক সকালে ওনাকে যেতে হবে। তো অনেক সকালে তার নানি তাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। ফজরের আজান তখনও হয়নি। তো ঘুম থেকে উঠেই উনি দেখেন যে তার সামনে অনেক রকমের পিঠা সাজানো। পিঠা, পুলি পিঠা, নারিকেলের পিঠা, বিভিন্ন ধরনের পিঠা। তো নানি এগুলো সব কিছু প্যাকেট করে দিলেন এবং তার ব্যাগ আগেই গোছানো ছিল। উনি জাস্ট রেডি হয়ে পড়লেন খুব দ্রুত, হালকা নাস্তা করে উনি বেরিয়ে পড়লেন তার বন্ধুকে নেওয়ার উদ্দেশ্যে। কারণ উনি যে রাস্তা দিয়ে যাবেন সামনেই তার বন্ধুর বাসা পড়বে। তো উনি রাস্তা দিয়ে হাঁটছেন, তখনও সূর্যের আলো পুরোপুরি আসেনি। অন্ধকার, নিস্তব্ধ একটি ভোর, আশপাশে কোনো মানুষ নেই। নূর ভাই হাঁটছেন। তো উনি হাঁটতে হাঁটতে একটা সময় ওনাদের এলাকায় একটা কবরস্থান পড়ে। কবরস্থানের পাশে অনেকগুলো তাল গাছ। উনি তাল গাছগুলো পার হচ্ছিলেন। জায়গাটা এতটাই নিস্তব্ধ ছিল যে উনি ওনার পায়ের শব্দ পর্যন্ত পাচ্ছিলেন। তো উনি হাঁটছেন, শেষ তাল গাছটা যখন পার করলেন তখন উনি একটা শব্দ শুনলেন। শব্দটা এমন ছিল যে, কিরে, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিস কেন? রাস্তা কি তোর বাপের? কথাটা শুনে উনি মনে করলেন ওনার বন্ধু নয়ন মনে ওনার সাথে মজা করছে, ওনাকে ভয় দেওয়ানোর চেষ্টা করছে। তো উনিও জোরে বললেন যে, নয়ন, আমি কিন্তু বুঝতে পারছি রে তুই। তো কিছুক্ষণ পর যেটা হলো, এই কথাটাই আবার উনি শুনলেন একটু ভিন্ন ভয়েসে। এবার উনি একটু ভয় পেয়ে গেলেন, কারণ নেক্সট যে শব্দটা ভয়েসটা ছিল এই ভয়েসটা ওনার বন্ধুর কখনোই হতে পারে না। উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন এবং এক দৌড় দিয়ে ওনার বন্ধু নয়নের বাসায় চলে গেলেন। তো নয়নের বাসায় যাওয়ার পরে উনি দেখলেন যে নয়ন নাস্তা করছে, নয়নও প্রায় রেডি। তো নয়ন ওনাকে দেখে একটু অবাক হয়ে গেলেন যে, কি রে নূর, তুই এরকম ঘামছিস কেন? ভয় পাইছিস নাকি রাস্তার মধ্যে? তো নূর ভাই তার বন্ধুকে কোনো কিছুই বললেন না। 2 বন্ধু একসাথে রওনা হলেন ঢাকার উদ্দেশ্যে। 2 বন্ধু হাঁটছে। তো
তো এর মধ্যে বলে রাখা ভালো, ওনাদের কিন্তু একটি ছোট নদী পার হতে হবে। নদী পার হয়ে পরে হচ্ছে 8-10 মিনিট হাঁটা পরে রেল স্টেশনটা। তো দুই বন্ধু নদীর পাড়ের উদ্দেশ্যে হাঁটছেন, নদীর পার হতে হবে। তো হাঁটার মধ্যে ওনাদের সাথে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে, ওনারা যখন নূর সাহেব যখন হাঁটছিলেন তখন উনি খেয়াল করলেন যে উনি কেমন যেন বাজে গন্ধ পাচ্ছেন, খুব বাজে খারাপ বিকট উটকো একটা গন্ধ। তো ওনার বন্ধু নয়নকে জিজ্ঞেস করলেন নূর সাহেব যে কি ব্যাপার, তুই কি গন্ধ পাচ্ছিস কোনো? তো নয়ন সাহেব বলল, না আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। নূর সাহেব বলল, আমি তো গন্ধ পাচ্ছি। যাই হোক, ব্যাপারটাকে তারা ইগনোর করে এবং সামনে আগাতে থাকে। বাট নূর ভাইয়ের কাছে এই জিনিসটা আসলে একটু অস্বাভাবিক মনে হয়। দুজন মানুষ হাঁটছে, একজন গন্ধ পাচ্ছে একজন গন্ধ পাচ্ছে না, এটা তো কোনোভাবে স্বাভাবিক হতে পারে না। তো তারা যথারীতি ঘাটে এসে পৌঁছায়। ঘাটে এসে পৌঁছানোর পর দেখে যে তারা ছাড়া আসলে কেউই নেই। অনেকগুলো নৌকা আছে বাট কোনো মাঝি নেই, পুরো জায়গাটা নিস্তব্ধ, সূর্যের আলো তখনও আসেনি, অন্ধকার, জাস্ট ভোর হয়েছে, ভোর। তো ওনারা দেখলেন যে দূরে যেখানে মাঝিরা রেস্ট করে একটা ছই দেওয়ার মতো জায়গা, ওখানে একটা হাইক্যান ঝুলছে। এছাড়া আশেপাশে কোনো মানুষ নেই, কোনো জনকলরব কিচ্ছু নেই, নিস্তব্ধ, জাস্ট দুটি মানুষ ওখানে আছে। তো নয়ন ভাই ওই সময় একটা জিনিস খেয়াল করলেন যে কেমন যেন জায়গাটা একটু গরম লাগছে, মানে অস্বাভাবিক গরম, একটু গরম। এবং ওনার কাঁধে যে ব্যাগটা ছিল, ব্যাগটা হঠাৎ করে একটু ভারী হয়ে গেল, অনেকটাই ভারী হয়ে গেল যে উনি কমফোর্ট ফিল করছিলেন না। ব্যাগটাকে উনি জাস্ট নিচে রাখলেন, নিচে জাস্ট ফেলেই দিলেন একটু রাগের চোটে। তো হঠাৎ করে উনি একটা পানিতে পড়া কোনো কিছু শব্দ পেলেন। তো উনি খেয়াল করে দেখলেন যে ওনার বন্ধু নয়ন পানিতে পড়ে গেছে হঠাৎ করে। তো উনি বললেন, কি ব্যাপার, তুই পানিতে পড়ে গেলি কেন? নয়ন ওনাকে বললেন যে আমাকে তোল। তো নূর ভাই নয়ন সাহেবকে পানি থেকে তুললেন। তো পানিতে তোলার পরে বললেন যে কি ব্যাপার, তুই হঠাৎ করে পানিতে পড়ে গেলি কেন, এখান থেকে তো পড়ে যাওয়ার কথা না। তো নয়ন সাহেব ওনাকে যেটা বললো সেটা হচ্ছে, আমি তো ইচ্ছা করে পড়িনি, আমাকে কেউ যেন অনেক জোরে পিঠে ধাক্কা দিছে। তখন নূর সাহেব নয়নের গেঞ্জিটা উঠিয়ে একটু দেখলেন যে তার পিঠে প্রায় 5 আঙ্গুলের একটা দাগ, এবং দাগটা অনেক বড়, স্বাভাবিক মানুষের হাত যতটুকু হয় ততটুকু না, এর চেয়ে অনেক বড় ছিল। এই ঘটনাটা তারা দুজন কোনোভাবেই মেনে নিতে পারলেন না। দুজন বন্ধু প্রচন্ড মাত্রায় ভয় পেলেন এবং ঘাটের একপাশে চুপটি করে দুজন বন্ধু বসে থাকলেন। তো কিছুক্ষণ পরে দেখলেন যে দুইজন মানুষ আসছে, তাদের মাথায় কিছু জিনিসপত্র ছিল, ওনারাও হয়তো ওই পারে যাবে। তো লোকগুলো ওনাদের কাছে এসে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা এত সকালে এখানে, কোথাও যাবা নাকি? তখন নূর সাহেব বললেন যে হ্যাঁ, আমরা ওই পারে যাবো, নদীর ওই পারে যাবো। তখন লোকগুলো বললো, আমরাও তো যাবো। তখন একজন লোক বলে, মাঝি তো নাই, তোমরা দাঁড়াও, আমি মাঝিকে ডেকে নিয়ে আসি। তখন লোকটা জানি কোথা থেকে মাঝিকে ডেকে নিয়ে আসলো, মাঝি আসলো। তারা নৌকায় করে ওই পারে গেলেন। দুই বন্ধুর মানসিক অবস্থা মোটেও ভালো না, তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো আসলে স্বাভাবিক না। তো তারা নৌকা পার হলেন। নৌকা পার হওয়ার পরে মাঝিকে 10 টাকা 10 টাকা 20 টাকা দিলেন, আর 10 মিনিটের পথ, এরপরে ট্রেন স্টেশন, তাদের গন্তব্য। কিন্তু এর মধ্যে তারা হাঁটতে হাঁটতে একটা জিনিস তাদের সামনে ঘটলো। সেটা হচ্ছে, হঠাৎ করে একটি গাছ তাদের থেকে জাস্ট 3 ফিট দূরে হঠাৎ করে পড়ে গেল। কোনো বাতাস ছিল না, কোনো ঝড় ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট থপাস করে একটি গাছ তাদের সামনে হঠাৎ করে পড়ে গেল। এবং একটি ডাল নূর ভাইয়ের পায়েও লাগলো, তার পা থেকে রক্ত পড়ছিল ওই সময়। আর এই দৃশ্যগুলো দেখে নয়ন সাহেব, যে এমনিতেই ভয় পাচ্ছিলেন, সে আর কোনোভাবেই সহ্য করতে পারলেন না, সে এখনই পড়ে গেলেন। তো এই অবস্থা দেখে দুই বন্ধু নূর সাহেব নয়ন সাহেবকে জাস্ট সাইডে একটু নিয়ে আসলেন, ওনাকে ঘাসের মধ্যে শুয়ে রেখে যেই দুটা লোক ওনাদেরকে হেল্প করেছিলেন মাঝি খুঁজতে, সেই দুটা লোককে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে এই অবস্থা, আমরা এখান থেকে হঠাৎ করে গাছটা পরে আমার বন্ধু ভয় পেয়ে গেছে। তো এর মাঝে একটা কথা বলে রাখি, যখন জাস্ট গাছটা পড়ার পরে নয়ন সাহেব নূর ভাইকে বলে যে আমি আজকে ঢাকা যাব না, আমার ঢাকা যাওয়ার দরকার নেই, তুমি আমার বাসায় ধুয়ে আসো, আমি বাসায় যাবো না। তো নয়ন ভাই বলে ঠিক আছে, যেহেতু অনেক বাধা আসছে, আমাদের আজকে যাওয়াটা ঠিক হবে না। তো তারা আবার নৌকায় ওঠে, নৌকায় করে ওই পারে যায়। তো নৌকার মধ্যেই তার বন্ধু নয়নের প্রচন্ড জ্বর চলে আসে, প্রায় কাঁপুনি দিয়ে জ্বর, হঠাৎ করে প্রচন্ড জ্বর। তাকে ওই পারে একটা ভ্যানে করে তাদের নয়নের বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে বাবা মা দেখে যে ভালো ছেলে ভালোভাবে গেল, হঠাৎ করে তার এরকম বাজে অবস্থা কেন। তো বাবা মাকে পুরো ঘটনাটা খুলে বলে। তো এর মাঝে বলে রাখা ভালো যে নয়ন ভাইয়ের বাবা খুব ধার্মিক একজন মানুষ ছিলেন।
তো ওনাকে ঘটনাটা বলার পরে ওনার কাছে একটু খটকা লাগে। তো উনি একজন হুজুরকে নিয়ে আসেন তাদের বাসায় দেখানোর জন্য। হুজুর তাদের বাসায় আসেন এবং দুজনকে দেখেন। এরপর হুজুর একটা কথা বলেন যে আমি একটু একটা ফাঁকা ঘরে আমাকে নিয়ে যান, আমি কিছু কাজ করব। তো আমি যখন ওই ঘরটায় যাব, ঘর থেকে কিন্তু অনেক ধরনের শব্দ হতে পারে, আপনারা এটাকে কোনোভাবে কোনো পাত্তা দিয়েন না, মানে কোনো ভয় ডর কোনো কিছু পাওয়ার দরকার নেই, বেশি সময় লাগবে না আমার। তো হুজুর যথারীতি ঘরটার মধ্যে চলে যায় এবং ঘরের গেট বন্ধ করে দেয়। তো ঘরটা থেকে হুজুর যখন ঘরের ভিতরে গিয়েছিল তখন ঘর থেকে নানা রকমের সাউন্ড আসছিল, মনে হচ্ছিল প্রচুর মানুষজন আসছে, অনেক কলরব, অনেক মানুষজন। কিন্তু কিছুক্ষণ পরে 10 থেকে 15 মিনিট পরে হুজুর গেট খুলে বের হলো এবং নয়ন সাহেব বাবাকে বলল যে ওনার যে বন্ধু নূর, ওনার কাছে মনে হয় কোনো মিষ্টি পিঠা বা কোনো খাবার জিনিস ছিল যেটা থেকে গন্ধ আসছিল খুব সুন্দর। তো কবরস্থানের আগে একটা খারাপ জিন এই জিনিসটাকে দেখে এবং তার নাকে গন্ধটি যায় এবং সে পিঠা খাওয়ার জন্য অনেক রকমের চেষ্টা করতে থাকে। কিন্তু কোনোভাবে খেতে না পারার কারণে নানা রকমভাবে দুই বন্ধুকে ভয় ভীতি দেখাতে থাকে। তো দুই বন্ধু নানা রকম ক্ষতিও করতে পারতো। তো যাই হোক, খুব বেশি ক্ষতি হয়তো করতে পারেনি। তো উনি একটি তাবিজ দেয় এবং একটু কিছু পানি পড়া দেয় এবং উনি বলে যে এই তাবিজটা 3 মাস কোনোভাবেই তাদের গা থেকে খোলা যাবে না, যদি খোলা হয় তাহলে সমস্যা হতে পারে। তো দুই বন্ধু 3 মাস তাবিজটাকে তাদের সাথে রেখে দেয়, বেঁধে রাখে। তো এটাই ছিল আসলে ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আমি মোহাম্মদ নাজমুল হক বলছিলাম চুয়াডাঙ্গা জেলা থেকে। আমি বর্তমানে ঝিনাইদহ জেলা পুলিশে কর্মরত আছি। আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আসলে ভাই আপনার এমন কোনো ঘটনা নাই যে আমি শুনি নাই ভূতে ফেমে। তো ভাই আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাইয়া ঘটনাটা ছিল একটা কুজো বুড়ির ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আমার চাচতো দাদার সঙ্গে, অর্থাৎ আমার দাদার চাচতো ভাইয়ের সঙ্গে। তো ভাইয়া ঘটনাটা ঘটেছিল 1984-85 এর দিকে। তো আমার ওই দাদার একজন মা ছিল, অর্থাৎ আমার দাদি। তিনি ছিল কুজো বুড়ি, বুঝছেন? মানে কুজো বুড়িরা যেভাবে হাঁটাচলা করে আর কি, একটা লাঠি নিয়ে তিনি ঠিক ওইভাবে হাঁটাচলা করতেন আর একটা সাদা শাড়ি পরতেন। মানে ম্যাক্সিমাম সময় টাইমে তিনি সাদা শাড়ি পরতেন আর কি। তো ভাইয়া আমরা জানি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো সাধারণত রাতের দিকে বেশি হয়, বাট এই ঘটনা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট ভাইয়া। এটা ঘটেছিল আসলে গোধূলি টাইমে, মানে সম্পূর্ণ বিকাল। আর ওই দিন ওয়েদারটা এরকম ছিল ভাইয়া যে সূর্যটা আর কি অর্ধেক ডুবে গেছে আর সূর্য ছিল সম্পূর্ণ লাল ভাইয়া। আর মাঝে মাঝে দেখা যায় না যে মেঘও লাল। তো এরকম একটা ওয়েদার ছিল ভাইয়া ওই দিন। ঘটনাটা আসলে একটা মানে কবরস্থান কেন্দ্রিক। তো কবরস্থানের ভাইয়া মানে একটা রাস্তা ছিল, বড় রাস্তা, ওই রাস্তা দিয়ে সব আসলে চলাফেরা করতো। ওই রাস্তার পাশে ছিল আসলে কবরস্থানটা। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিন আসলে বিকালে ওই সেম টাইমে, গোধূলি টাইমে, আমার ওই দাদা আসলে ক্ষেত খামার থেকে কাজ করে বাসায় ফিরছিল। তো দেখলো যে আমার ওই দাদিমাটা আর কি, ওই বুড়ি দাদিমাটা ওনার থেকে 30 থেকে 40 ফুট আসলে ডিস্টেন্স ছিল। তো উনি পিছন ফিরে লাঠি আর কি যেভাবে যায় সেম ওইভাবে যাচ্ছিল। তোমার দাদাটা জিজ্ঞাসা করলো, ওমা কোথায় যাও? কোনো কথা নেই। 3বার জিজ্ঞেস করলো, ওমা, কোনো কথা নেই। 3বারে জিজ্ঞেস করছে, ওমা কোথায় যাও? এই কথা ভাইয়া বলার সাথে সাথে ওই মানে ওই বুড়িটা মাথাটা অটোমেটিক ঘুরে গেছে ভাইয়া। পিছনে ফিরে আসছে কিন্তু মাথাটা অটোমেটিক ঘুরে গেছে। ঘোরার সাথে সাথে ভাইয়া আমার দাদা যা দেখতে পেলো তা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না ভাইয়া। তিনি দেখতে পেলেন ভাইয়া তার মুখটা এত বিদঘুটে ভাইয়া, এইরকম একটা বিরক্ত চোখে তাকিয়ে আছে আমার দাদার দিকে। চোখটা সম্পূর্ণ ভাইয়া মানে লাল, একদম আগুনের গোলা এরকম টাইপের, লাল টাইপের। আর মুখে ভাইয়া বিভিন্ন মনে হচ্ছিল
বিভিন্ন পোকামাকড় ভাইয়া ঘুরে বেড়াচ্ছে আর কি, যেমন বিভিন্ন পচা পচা টাইপের মুখটা সম্পূর্ণ ছিল, আর মুখে বিভিন্ন ধরনের পোকামাকড় এইগুলা ছিল। আর ভাইয়া জিহ্বাটা ছিল সম্পূর্ণ নিচে। তো সেম ওই পিছনে ফিরেই ওই বুড়িটা আসলে বলে, আজকে মা কইলি বলে বেঁচে গেলি। জাস্ট একবার বলে ভাইয়া, একবার বলে আমার দাদার দিকে ওইভাবে তাকায়, আসলে রক্ত করে একটা মুহূর্তে আসলে তাকায় তিনি। এটা দেখার সাথে সাথে আসলে আমার দাদা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো কিছুক্ষণ পরে বাসার সবাই আসলে দাদাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। তো তিনি এতটাই ভয় পাইছিলেন ভাই ওই রাত্রে, তিনি মানে আমার দাদিকে দেখে তো প্রচন্ড ভয় পাচ্ছিল, আর বাসার সবাইকে দেখেই ভয় পাচ্ছিল। তো উনি একা থাকতে পারছিল না ভাইয়া। উনি যখনই একটু ঘুমাতে যাচ্ছিল তখনই আসলে স্বপ্ন দেখছিল, আর এই কথাটা সবসময় ওনার মানে কানে ভেসে আসছিল যে আজকে মা কইলি বলে বেঁচে গেলি, আজকে মা কইলি বলে বেঁচে গেলি। শুধু ভাই এই কথাটাই সামনে আসছিল। তো এটার ভাইয়া এটা ঘটনা ঘটার পরে ভাইয়া 2 দিন পরে আসলে হঠাৎ করে আমার দাদাকে কেউ খুঁজে পাচ্ছে না। তো আসলে মানে সব গ্রামে তো সব দিকে পড়ে গেল যে কোথায় গেল। তো ভাইয়া খুঁজতে খুঁজতে তো এক মুয়াজ্জিন এখন আজান দিবে, মানে আজান দেওয়ার আগে তিনি যাচ্ছে মসজিদের দিকে। তো দেখছে যে কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে একজন কুজো হয়ে, লাঠি ভর করে কুজো হয়ে দাঁড়িয়ে আছে আর কি। তো ওইটা দেখে তো তিনি ফার্স্টে ভয় পেয়ে গেলেন। তো জানলেন যে একজন আসলে মানুষ মতো লাগছে। তিনি কাছে দেখলেন যে আসলে ওইটা অন্য কিছু না, আমার ওই দাদাটা আসলে কুজো হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ওই কবরস্থানটার সামনে। তো উনি আগে থেকে জানতো যে রাত্রে পাওয়া যাচ্ছে না ভাইয়াটাকে। তো উনি আসলে ওনাকে নিয়ে যায় বাসায় দিয়ে আসে। তারপরে উনি আসলে সাধারণ মানুষের যে একটা সেন্স থাকে ওইটা তার ভিতরে ছিল না ভাইয়া, ওইটা সম্পূর্ণ হারায় ফেলছিল। তো দিনের বেলা একা থাকতে পারতো না, আর আমার ওই দাদিকে দেখে সম্পূর্ণ ভয় পাতো প্রচন্ড। রাত্রে মাঝে মাঝেই আপনার ওই যে লাস্ট 5 মাস এরকম ছিল, 5 মাসের মাঝে মাঝে হঠাৎ করে এসে তিনি আসলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতেন। এইটা দেখে তো ভাইয়া এলাকার সবাই অনেক বেশি ভয় পেয়ে গেল। আর আমার দাদার ফ্যামিলি থেকে আসলে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। তো ভাইয়া মাঝে মাঝে ওইটা হতো। তো একজন বয় বৃদ্ধ আছে ওই গ্রামের, তিনি বলল যে ওই কবরস্থানের কাছে কেন যায় জানো, ওইখানে একটা কুজো বুড়ি ছিল, ওইখানে একটা কুজো বুড়িকে দাফন দেওয়া হয়েছিল। তো ওই কুজো বুড়ি নাকি বিভিন্ন রকম কুফরি কালাম ব্যবহার করতো, কুফরি কালাম করে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতিমতি করতো ভাইয়া। আসলে যখন ভাইয়া এরকম চলছিল 5-6 মাস এরকম চলতে ভাইয়া হঠাৎ করে একদিন আসলে মাদ্রাজ থেকে একজন তান্ত্রিক টাইপের একজন আসে। তো ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আসলে সাধারণ সেন্সে ফিরে আসে আমার দাদাটা। এখন বর্তমানে তিনি ভালো আছে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। সময়টা 2015। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ফাইনাল শেষে কয়েকজন বন্ধু মিলে এলাকার মুরব্বীদের সাথে চলে গেলাম 40 দিনের তাবলিগে। শীত তখনও বেশ দাপুট নিয়ে ঘুরছে। ঢাকা থেকে আমাদের জামাতকে পাঠানো হলো সিরাজগঞ্জের একটা এলাকায়। অনেক ঘোরাঘুরি করার পরে যে মসজিদটাতে এসে পৌঁছালাম সেটা একেবারে গ্রামের শেষ মাথার দিকে। গ্রামের ওই দিকটাতে ঘরবাড়ি বেশ কম। মসজিদের দক্ষিণ দিকে তাকালে দূরের বিশাল চর দেখা যায়, পশ্চিম দিকে খেতি জমি আর বিল, উত্তর দিকে বেশ কয়েকটা বাড়িঘর, আর পূর্ব দিকে চলে গেছে গ্রামের মূল রাস্তা। মোটামুটি নির্জন একটা জায়গা। ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তেমন কেউ থাকে না। মাগরিবের সময় গোটা 10 লোক হলেও এশার সময় 5 জনের মতো মানুষ হয় জামাতে, এর বেশি লোক হয় না। সব মিলিয়ে এলাকার মানুষজন এদিকে বেশ কমই আসতে চায় বলে মনে হলো। পরের দিন আসরের নামাজের পরে আমরা সবাই গ্রামের বাড়িগুলোতে দাওয়াতের উদ্দেশ্যে বের হলাম।
যাদেরকে পেলাম তারা সবাই বেশ আপ্যায়ন করলেন, সম্মান করলেন। নামাজের কথা বলার পরে তারা বললেন মসজিদে না গেলেও সময়ের মধ্যে তারা বাড়িতে ঠিকই নামাজ আদায় করে নেন। যাই হোক, সেদিনের মতো ফিরে এলাম। মাগরিবের পরে আমার ফ্রেন্ডরা বেরোলাম গ্রামের বাজারের উদ্দেশ্যে। ছোটখাটো একটা বাজার। এশার আজানের আগে থেকেই দেখলাম সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ির দিকে যেতে শুরু করেছে। আমরা মনে করলাম যে গ্রামের মানুষজন দ্রুত ঘুমিয়ে পড়ে, এই জন্য হয়তো। আজানের সাথে সাথে আমরা মসজিদে ফিরে এলাম, অর্থাৎ এশার আজানের সাথে সাথে তারাও, গ্রামের হাটগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো, তারাও মসজিদে ফিরে এলেন। নামাজের পর খাওয়া দাওয়ার সেরে সবাই শুয়ে পড়লাম। বন্ধুদের মধ্যে কয়েকজন বাইরে এসে মোবাইলে কথা বলছিল, আর কয়েকজন শুয়ে বসে মোবাইলে গেম খেলছিল। আর আমি ফোনে কথা বলতে বলতে গেলাম চরের দিকটাতে। চারিদিকে বেশ কুয়াশা। কিছুক্ষণ হাঁটার পরে কুয়াশার আড়ালে মসজিদটা হারিয়ে গেল। আকাশে বেশ বড় একটা চাঁদ ছিল সে রাতে। আমি ফোনে কথা বলছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছন দিয়ে হেঁটে গেল। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু সামনে তাকিয়ে মনে হলো যেন কেউ এই মাত্র কুয়াশা কেটে এখান থেকে চলে গেছে। আমি বেশ চমকে উঠছিলাম। ফোন রেখে মসজিদের দিকে ফিরলাম। বড়জোর 30 সেকেন্ড হাঁটলে মসজিদ দেখতে পাওয়ার কথা, অথচ 5 মিনিট হাঁটার পরেও মসজিদের কোনো দেখা পেলাম না। উল্টো পায়ের তলায় শুকনো মাটির জায়গায় নরম কাদা বাজছে। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এবারে আমি বেশ ভয় পেয়ে যাই। বেশ জোরে বন্ধুদের নাম ধরে ডাক দিলাম, কিন্তু তাদের কোনো সাড়া পেলাম না। ধীরে ধীরে আমার ভয় আরো বাড়তে লাগলো। একটা বন্ধুকে ফোন দিলাম। সে রিসিভ করতেই তাকে বললাম একটা টর্চ লাইট বের করে চরের দিকে তাক করে ধরতে। একটু পর যখন সে লাইট মারল, তখন আমি দেখলাম আমি সেই মসজিদের সম্পূর্ণ উল্টো দিকে নদীর দিকে হেঁটে চলেছি। যাই হোক, আমার এতটা ভুল করার কথা ছিল না। সে রাতে কোনো মতে মসজিদে ফিরে এসে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম, কিন্তু হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমার পাশে বন্ধুরা সবাই ঘুমিয়ে আছে। শব্দটা আসছিল মসজিদের বারান্দা থেকে, এবং সেই রাতে সেই সাথে একটা উজ্জ্বল আভা, একটা আলো বেরিয়ে আসছে সেখান থেকে। শব্দটা এমন মনে হচ্ছে যেন দুটো বাচ্চা দুষ্টুমি করছে, কিচিরমিচির শব্দ। ব্যাপারটা ঠিক কি সেটা আমি দেখার জন্য নিঃশব্দে উঠে আমার সামনে জানালা দিয়ে বাইরে তাকালাম, আর দেখলাম 3-4 বছর মতো বয়সী দুটো বাচ্চা, সাদা টুপি পাঞ্জাবি পরা, মসজিদের বারান্দায় এদিক থেকে ওদিকে দৌড়দৌড়ি করে দুষ্টুমি করছে। আর তাদের গায়ের সেই পোশাক থেকে একটা উজ্জ্বল আলোর আভা বের হচ্ছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছি। ঠিক এমন সময়ে হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম। বেশ ভারী গলায় অদ্ভুত ভাষাতে কেউ যেন কিছু একটা বলল। শব্দটা আসছিল মসজিদের গেটের দিক থেকে। আমি অনেক চেষ্টা করলাম, তবুও শব্দটা কে করছে তাকে দেখতে পেলাম না। সেই কণ্ঠ শোনার সাথে সাথে সেই বাচ্চা দুটো একেবারে চুপসে গেল, আর 2 রাকাত নামাজ পড়ল। সালাম ফেরানোর পর হঠাৎ তাদের সাথে আমার চোখাচোখি হলো। কি বলবো শাফিন ভাই, ঠিক সাথে সাথেই বাচ্চা দুটো আটকে উঠল, আর অগ্নিস্ফুলিঙ্গের মতো বিদ্যুৎ বেগে আকাশে উড়ে গেল। আমি থ মেরে সেখানেই দাঁড়িয়ে রইলাম। ফজরের নামাজের পরেই আমাদের আমির সাহেবকে সবটা বললাম। সব শুনে তিনি বললেন তাদেরকে ওভাবে পর্যবেক্ষণ করা আমার উচিত হয়নি। তারপর সেদিন বিকেলে মসজিদের মুয়াজ্জিনকে ধরলাম। বললাম, দাদু, এখানকার সমস্যাটা কি? তা না বললে হবে না, আমাকে বলতে হবে। তিনি প্রথমে কিছু বলতে না চাইলেও আমার জোরাজুরিতে শেষমেশ সত্যি কথাটা বললেন। তিনি জানালেন ওই গ্রামে নাকি জিনদের খুব চলাচল, ওখানেই নাকি তারা থাকে। বিশেষত চরের এই পাশটা আর মসজিদটা, এই 2 জায়গায় তাদের আনাগোনা বেশি। তিনি নিজেও নাকি অনেকবার এগুলোর সম্মুখীন হয়েছেন। তিনি কয়েকটা ঘটনাও বললেন আমাকে। একবারের কথা, রোজার সময় শেষ 10 দিনের জন্য তিনি
এতেকাফে বসেছিলেন। তো একদিন রাতের কথা, তিনি বাথরুমে যাবার জন্য পুকুর সংলগ্ন টয়লেটে এলেন। টয়লেট থেকে বেরিয়ে পুকুরে অজু করছিলেন। ঠিক এমন সময় তিনি শুনতে পান মসজিদের ভেতর থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার আওয়াজ আসছে। অথচ রাত তখন বেশ গভীর। তিনি দ্রুত অজু শেষ করে মসজিদে ফিরে দেখেন ৬-৭ ফুট মতো লম্বা কতগুলো লোক লম্বা লম্বা জুব্বা পরে নামাজ পড়ছে। তাদের নামাজ শেষ হওয়া অবধি তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। নামাজ শেষে এক একজন করে বাইরে আসে এবং তাকে সালাম দিতে থাকে। সবার চেহারা প্রায় একই রকম, চোখ দুটো ছোট আর আগুনের মতো উজ্জ্বল, আর সে চোখের কোনো ভ্রু নেই। সবাই বেরোনোর পরে তিনি পেছন দিকে তাকিয়ে দেখেন একজন লোকও সেখানে নেই। প্রত্যেকের চোখগুলো খুব ছোট আকৃতির এবং আগুনের মতো জ্বলজ্বল করছিল। তারা প্রত্যেকেই বের হওয়ার সময় মুয়াজ্জিনকে সালাম দেন এবং এরপরে তার পেছনে চলে যাওয়ার পরে সবাই যখন বের হয়ে গেলেন মসজিদ থেকে, তখন তিনি পেছনে ফিরে দেখলেন সেখানে কেউ নেই, একটা মানুষ নেই। এরপর আরেকদিন তিনি নদী থেকে মাছ মেরে বাড়ি ফিরছিলেন। ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। চর দিয়ে ফেরার সময় হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দেখেন একটা বাচ্চা ছেলে তার পেছনে পেছনে হেঁটে আসছে। কাছে এসে সে বাচ্চা বলে, এ আমাকে একটা মাছ দে, এবং অনবরত লাগাতার একই কথা বলতে থাকে। ছেলেটার চেহারাটাও বেশ অদ্ভুত। তিনি ওই গ্রামেরই মানুষ, তাই বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ ছেলে নয়। ছেলেটার হাজার অনুরোধ সত্ত্বেও তিনি তাকে মাছ দেননি। বাড়ির কাছাকাছি আসতেই তিনি সেই মাছের ব্যাগটা একটা পুকুরে ছুঁড়ে ফেললেন। তখন সেই ছেলেটা সেখানে থেমে যায় আর বলে, তোর কপাল ভালো, তুই আজ বেঁচে গেলি। মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারি ওই গ্রামের মোটামুটি সবার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। কয়েকজনের কাছ থেকে কিছু ঘটনা শুনেছিলাম, তবে অন্য কোনো একদিন সেগুলো লিখে পাঠাবো। আগেই বলেছিলাম ঘটনাগুলো বেশ অলৌকিক, তবে কতটা ভয়ের জানি না। এই ঘটনার আমি বাস্তব সাক্ষী, পড়ে শোনালে অনেক খুশি হব। ভালো থাকবেন শাফিন ভাই। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন নাইমুর রহমান দুর্জয়, খুলনা জেলার চুকনগর থেকে। অনেক অনেক ধন্যবাদ নাইমুর রহমান দুর্জয় সহ যারা যারা ঘটনা পাঠিয়েছেন আজকের ভূত নাইটের সবাইকে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com, BHOOT964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজগুলোর ইনবক্সে ভূত নাইট BHOOT স্পেস NIGST অথবা আমার ফেসবুক পেজ RJ শাফিন RJ স্পেস SHAFIN শাফিন, সেখানেও চাইলে আপনি আপনার ঘটনাগুলো ইনবক্স করে আমাদেরকে পাঠাতে পারবেন। এবং শুরুতেই যে ঘটনাটা পাঠালাম, ঘটনা যেটা বললাম, আমার কাছে মনে হচ্ছে যে শিউরে ওঠার মতো একটা ঘটনা। ইনফ্যাক্ট আই এম গেটিং গুজবাম্পস। আমার মনে হচ্ছে যে আসলে এই ধরনের জায়গাগুলো এখনো কিন্তু বাংলাদেশের অজপাড়া গায়ে বিভিন্ন জায়গায় যেখানে জনমানুষের আনাগোনা খুব একটা নেই, সেই জায়গাগুলোতে এখনো অনেক জায়গা আছে যেখানে জিনরা তাদের দখলে রেখেছে, বা তারা আসলে সেখানে সদর্পে থাকে। সেখানে কেউ নতুন করে ঘর বাঁধতে গেলে কিংবা যারা সেখানে স্থানীয় থাকছেন দীর্ঘদিন ধরে, তারা এই ব্যাপারগুলোর সাথে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং এতে করে তাদের আচরণের মধ্যেও একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা রক্ষণশীল ভাব কিন্তু চলে আসে। এমনটা আমি দেখেছি গ্রামের অনেক জায়গাতে। আমি নাম উল্লেখ করছি না। আমার নিজের নানা বাড়িতে, সেখান থেকে একটু দূরে আমার মায়ের নানা বাড়ি যেখানে, তো সেই জায়গাটাতে আমি সেখানকার অনেক ঘটনা শুনেছি। পরবর্তীতে আমি যখন খুব একটা বয়স না, তো স্কুল কলেজের সময়টাতে আমি সেখানে গেলাম একদিন, এবং যাওয়ার সময় প্রত্যেকটা পদে পদে আমার মনে হচ্ছিল যে আমি প্রচন্ড রকম ভয় পাচ্ছিলাম। জায়গাটা খুবই নির্জন এবং একটু দূরে
কাঠ কাটার শব্দ আসছে কতক্ষণ পরে, কাউকে দেখা যাচ্ছে না যে কাঠ কাটছে বা কোনো এরকম কোনো কিছু, কিন্তু একটু পরপর বিভিন্ন ধরনের শব্দ আর কি। তো প্রত্যেকটা শব্দই আপনার কাছে মনে হবে যে সেই সময়টাতে খুব ভয়ের। এবং সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে প্রত্যেকটা বাড়ির মানুষজন খুবই রক্ষণশীল, তারা মানুষকে আপ্যায়ন করে, যথার্থ সম্মান দেয়। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে সিএম ভাই। তো আমি ওনার ওই ঘটনাটা আপনাদেরকে বলছি। তো সিএম ভাই উনি 2017 সালে এসএসসি পরীক্ষা পাশ করেন। তো পাশ করার পর ওনার ইচ্ছা ছিল যে উনি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবেন, কিন্তু ওনার বাবা মা ওনাকে ভর্তি হতে দেয় না। ওনাকে বলে যে না, তুমি প্রাইভেট কোনো কলেজে ভর্তি হবা না, তোমাকে ভর্তি হতে হলে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। এবং অনেক খোঁজাখুঁজির পর ঢাকার বাহিরে, মানে ঢাকা জেলা থেকে একটু বাহিরে একটা জেলায় একটা কলেজ এরকম সন্ধান পায় এবং ওনাকে সেখানে ভর্তি করে দেওয়া হয়। তো সিএম ভাই বলে যে উনি যখন ভর্তি হয় তখন নাকি ছিল প্রায় সেমিস্টারের মাঝামাঝি, মানে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে এবং উনি প্রায় বলতে গেলে সেই কলেজের শেষ স্টুডেন্ট। তো ভর্তি হওয়ার পর ওনাকে যে হোস্টেলে যে রুমে থাকতে দেওয়া হবে, তো সেই হোস্টেলের নিচে যখন উনি প্রথম যায়, দারোয়ানকে বলে যে স্লিপ দেখা, বলে যে আমি স্টুডেন্ট আছি, তো আমার রুমটা কোথায়। তো সেই দারোয়ান বলে যে আপনি 3 তলায় একবার শেষ কর্নারে চলে যাবেন, ওইখানে লাস্টের আগের রুমটা আপনার, মানে 314 নম্বর রুমটা আপনার, আর 315 নম্বর রুমটা তালা মারা, ওইখানে কোনো স্টুডেন্ট নাই। তো সে দারোয়ান বলে দেয় যে দেখেন, যেহেতু আপনি শেষের দিকে আসছেন, আপনি ওই রুমে একাই থাকতে হবে, 314 নম্বর রুমে, কারণ এখানে আর কোনো রুমমেট আপনি পাবেন না। আর বলতেছে যে আপনি রুমের ভিতরে ওয়াশরুম আছে, রাতে এরকম বেড টের হবেন না, একটু সাবধানে থাকবেন। তো সিএম ভাই উনি নাকি এরকম রুমে যায়। সেদিন তার ওনার কোনো ক্লাস নাই, উনি সারাদিন পার করার পর রাত্রেবেলা ঘুমাতে যাবে। তো ঘুমানোর ঠিক আগ মুহূর্তে উনি মোবাইল টিপতেছিল এবং গান শুনতেছিল। তো উনি শুনতেছে যে ওনার যে দরজা ছিল সেই দরজায় কেউ নখ, মানে হাতের নখ দিয়ে নখ করছে, 3টা টোকা দিছে। এরকম নাকি কয়েকবার হচ্ছে টোকা দিচ্ছে এবং উনি খেয়াল করছে যে আসলে কে টোকা দিতে পারে, হয়তো কি পাশে কি রুমের মেম্বার কেউ আছে নাকি। তিনি আবার এটাও মাথায় রাখতেছে যে না, 315 নম্বর রুম আমার পাশে আছে, এটাতে তো কেউ থাকার কথা না, আর বাকি রুমগুলো তো দূরে দূরে। তুমি সাহস দেখায় সেই রাতেই, মাঝরাতে হবে তখন নাকি, তুমি দরজাটা খুলে দেখায় যে আশেপাশে অন্ধকার, কেউ নাই। ওনার একটু ভয় লাগে। তিনি আবার দরজা লাগে ঘুমাতে এসে পড়ে, ঘুমায় যায়। তো পরের দিন সকালে উনি যখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিবে, সেদিন ওনার প্রথম ক্লাস ওনার, তো উনি রুম থেকে বের হয়ে দেখতেছে যে সেই দারোয়ান চাচা ওনার বারান্দার ওই 315 নম্বর রুম, এখানে বা 14 নম্বরের মাঝখানে একটা লাইট আছে, লাইট লাগাচ্ছে। তো লাইট লাগানোর সময় সেই সিএম বলতেছে চাচা কি হয়েছে, এখানে সমস্যা কি। তো বলতেছে না, লাইটটা বাবা ফিউজ হয়ে গেছিল, এটা লাগাই দিলাম, আর আপনি রাতে রুমের থেকে এরকম বের হবেন না, কারণ আপনার রুমটা তো একবারে সাইডে, আর বাকি কিছু না তো অন্য জায়গায় থাকতেছে, আর এখানে আপনি একা বের হওয়ার দরকার কি। তো সিএমের একটু খটকা লাগে, তো কি বলে দাঁড়ান চাচা, এটা আমি এবার রুম থেকে বেরোলে কি হয়েছে। তো আবার ওর ক্লাসে চলে যায়, ওর এগুলো নিয়ে আর অতটা মাথা ঘামায় না। সারাদিন ক্লাস শেষ করার পর সন্ধ্যার সময় যখন সে আসবে, তখন দেখছে আবার লাইট ফিউজ, মানে অন্ধকার ওর রুমের সামনে। ও দারোয়ানকে সেই মুহূর্তে ফোন দেয়, দারোয়ানকে বলতেছে যে চাচা আপনি যে লাইট লাগাই গেলেন, এটা তো আবার ফিউজ হয়ে গেছে। তো চাচা বলতেছে যে ঠিক আছে, আমি কালকে এসে লাগাই দিয়ে যাবো আবার লাইট, কিন্তু তোমার রুম থেকে বের হওয়ার দরকার নাই। তো এটা বলার পরে সিএম তো রুমে যায়। সেদিন রুমে যাওয়ার পর রাতে আবার ঘুমাতে যাবে। তো ঘুমায় যাওয়ার পর 1:20 দিকে রাতে ও শুনতেছে, হঠাৎ ওর ঘুম মানে একটা ছেলে মানে পড়তেছিল, এরকম একটা আওয়াজ, পড়তেছিল বোধহয় রিডিং পড়তেছে, বই রিডিং পড়লে যেরকম আওয়াজ হয় না, এরকম একটা আওয়াজ আসতেছে। এবং সিএম ভাবে যে হয়তো পাশের রুমে কেউ পড়তেছে, কিন্তু ওর মাথায় একটাই কথা যে না, পাশের রুম তো বন্ধ, তালা মারা, 315 নম্বর রুম বন্ধ, এখানে তো কেউ থাকার কথা না, আর পাশের যে রুমগুলো সেগুলো তো দূরে দূরে। তো এটা চিন্তা করতে করতে ও নাকি রাতে দোয়া পড়ে আবার ঘুমায় যায়। পরের দিন সকালে ও আবার ক্লাসে যায়। ক্লাসে গিয়ে সারাদিন পার করার পর সন্ধ্যার সময় সে দেখতেছে যে না, রুমের সামনে লাইট লাগানো এবং লাইট জ্বলতেছে। তো সেদিনও একটু কিছুটা খুশি হয়ে বলছে না থাক, আজকে লাইটটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর লাইটটা নাকি ছিল 314 এবং 15 নম্বর রুমে ঠিক মধ্যবর্তী স্থানে, আশেপাশে খুব একটা রুম ছিল না, বাকি রুমগুলো ছিল দূরে। তো সিএম ভাই নাকি উনি নাকি রুমে চলে যায়। তার রুমে চলে যাওয়ার পরে উনি রাতে ঘুমাবে। তো ঘুমানোর কিছুক্ষণ পরে উনি একটা স্বপ্ন দেখতেছে, কি একজন বলতেছে ওনাকে যে বাইরের লাইটটা নিভাই দেন, লাইটটা জ্বালানো থাকলে আমার খুব কষ্ট হয়। এটা নাকি কয়েকবার বলতেছে এবং উনি নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে উনি খেয়াল করে যে ওনার রুমের যে মেইন দরজাটা ছিল, ওইখানে বারান্দার যে লাইটের আলোটা একটু হালকা রুমের নিচে দিয়ে, ওই দরজার নিচে দিয়ে আসতেছিল, রুমের দিকে আসতেছিল। উনি খেয়াল করে যে রুমের কর্নারে থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। উনি প্রথমে খেয়াল করে যে কি হইতে পারে, কান্নার আওয়াজ কে কাঁদতেছে।
হঠাৎ করে উনি আবছা আলোতে খেয়াল করতেছে যে ওনার রুমটা তো বেশ বড় ছিল, উনি দেখতেছে একটা কর্নার থেকে একটা ছেলে হামাগুড়ি দিয়ে ওনার দিকে আসতেছে, এবং এটা দেখার পর নাকি উনি প্রচন্ড চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে ওনার কোনো জ্ঞান থাকে না, উনি জ্ঞান হারায় ফেলে। উনি যখন সকালে ওনার জ্ঞান আসে, উনি দেখে যে ওনার আশেপাশে যারা ছিল, পাশের রুমগুলো যারা ওনার ফ্রেন্ডরা ছিল, ওরা এসে ওনাকে মানে উঠাইতে, ঘুম থেকে উঠাইছে এবং বলতেছে যে কি হয়েছে, তুমি এরকম অবস্থা কেন? সেম ভাই বলতেছে যে আমি বলতে পারবো না, রাতে আমি এরকম খারাপ কিছু দেখছি। তো সেই রুমমেটরা মানে ওনার পাশের রুমে যারা ছিল ওরা বলতেছে যে ঠিক আছে, খারাপ কিছু দেখছো, ঠিক আছে, এরকম তো মাঝে মাঝে আমরা আওয়াজ পাই, আর আমরা আসলে তোমাকে বলি নাই, তুমি তো এবার এখানে একাই থাকতেছো, আমরা ভাবছি তুমি কোনো সমস্যায় পড়তেছো না, কারণ 2 দিন হলো তুমি উঠছো, তুমি কোনো সমস্যা পড়লে তো আমাদেরকে বলতে পারতা। তখন সিয়াম ভাই বলে যে কি সমস্যা হয়েছে এখানে? না, ওরা বলতেছে, ফ্রেন্ডরা বলতেছে আশেপাশে যে দেখো প্রায় সময় এরকম রাতে দরজা নক করে আওয়াজ পাই, কিন্তু আমরা রুম খুলে দেখি কেউ নাই, আর যেহেতু আমরা ওইখানে রুমে কয়েকদিন একসাথে থাকি, আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, আর তুমি তো এখানে একা থাকো। তখন নাকি সিয়াম ভাই প্রচন্ড ভয় পায়, উনি নিজেই সিদ্ধান্ত নেয় এবং যে উনি এখানে থাকবে না, উনি ওনার বাবা মার সাথে কন্ট্যাক্ট করে, ওনার নাকি আশেপাশে কোনো আত্মীয় বাসা ছিল, ওখানে থাকা শুরু করে। তো সিয়াম ভাই যেটা বলে যে সেদিন তো এরকম এটা চলেই গেল, তো ওনার মাথায় নাকি একটা ঘুরতেছিল যে কি ঘটতে পারে এখানে। তো উনি নাকি পরবর্তীতে ওনার যে দারোয়ান চাচা ছিল, তো কোনো একদিন দারোয়ান চাচাকে উনি বলতেছে চাচা একদিন আমরা চা খাবো, আইসেন এরকম সময়। তো ওনাকে বাইরে চা খাচ্ছিল এক জায়গায়, তো সিয়াম ভাই সেই দারোয়ান চাচাকে বলতেছে, মানে হোস্টেলের দারোয়ান চাচাকে বলতেছে, চাচা এই বিল্ডিংটাতে আমি ছিলাম 314 নম্বর রুমে, ওইখানে তো একটা সমস্যা হয়েছে, আপনাকে তো জানেন আপনি, তা আসলে এখানে কি আসলে কোনো সমস্যা হয়, কেন হয় এটা বলতে পারেন? চাচা নাকি বলতে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে চাচাকে অনেক প্রেশার দেওয়ার পর চাচা বলতেছে যে একটা ঘটনা আছে, কিন্তু আপনি হোস্টেলের অন্য কারোর সাথে এটা শেয়ার করবেন না। তখন ওই সিএম ভাই বলে যে হ্যাঁ বলেন, সমস্যা নাই। তখন সে চাচা বলে যে আজ থেকে 2 বছর আগে নতুন ব্যাচে স্টুডেন্ট যখন ভর্তি হবে, একটা ছেলে ছিল রনি নামে, সেই ছেলেটা 314 নম্বর রুমের পর যে রুমটা মানে 315 নম্বর রুমে এরকম থাকা শুরু করে, এবং ওরা 4 জন মিলে সেই রুমে ছিল। রনি নাকি অনেক মেধাবী ছিল, এবং সে দেখতে শুনতে খুব ভালোই ছিল, এবং খুব হ্যাংলা পাতলা ছিল, এবং চোখে সবসময় চশমা পরা থাকতো, এবং ভালোই মেধাবী ছিল, মানে কলেজে প্রতিটা পরীক্ষা নাকি সে ভালো রেজাল্ট করতো। তো সেই ছেলেটা নাকি এখানকার কোন স্থানীয় এক লোকের মানে সাথে মিশে সে ব্ল্যাক ম্যাজিক শিখে, এবং সে নাকি রুমে প্রায় ব্ল্যাক ম্যাজিকের কার্যকলাপগুলো করতো। তো ওর সাথে বাকি যে 3 জন রুমমেট ছিল নাকি এগুলো দেখে প্রায় সময় নাকি একটু ভয় পাইতো, এবং সেই রনের মধ্যে নাকি খুব মানে চেঞ্জ আসতেছিল এইসব কাজ করতে করতে। তো এইসব কাজ যখন করতো তখন ওর রুমমেটরা ওকে ছেড়ে পাশে আশেপাশে যে রুমগুলো আছে ওগুলাতে মনে সিট ফাঁকা ছিল, ওখানে চলে যায়। তো রনি তো এখানে একাই থাকা শুরু করে। তখন সে দারোয়ান চাচা সিয়াম ভাইকে বলে যে একদিন এরকম রনির কোনো সন্ধান নাই, মানে রুম সকাল থেকে বের হচ্ছে না। তো দারোয়ান চাচা নাকি রুমে নক করে সকালবেলা, ভাবে হয়তো ঘুমাইতেছে যে থেকে আটকানো। দুপুরবেলা নক করে, ডাকে, কোনো সারা শব্দ নাই। বিকেলের দিকে যখন দেখতেছে না কোনো সারা শব্দ নাই, তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে রনির রুমটার দরজা ভাঙা হবে। দরজা ভেঙে দেখে যে রনি ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে সুইসাইড করছে, এবং তার রুমের মধ্যে অনেক ব্ল্যাক ম্যাজিকের বই খোলা অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর সেই দারোয়ান চাচা তো সবাইকে দেখায়, এবং দেখানোর পরে তো ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে যাওয়া হয়, এবং ময়নাতদন্তের রিপোর্ট আসে এটা যে ছেলেটার হাড় নাকি শরীরে অনেক জায়গায় ভাঙা ছিল। এটা নাকি খুব রহস্যময় একটা মৃত্যু ছিল, এই কারণে যে ও নিজেই সুইসাইড করলে হাড় বিভিন্ন জায়গায় ভাঙা থাকবে কিভাবে। তখন কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এই রুমটা তালা মারে দিবে, এবং তালা মেরে দেয় ওরা। যেহেতু এখন পরবর্তী রুম লাগবে, 3 মাস পর নাকি আবার এই রুমটাকে খুলে দেওয়া হয়। তো তখন ওই এরিয়ার প্রভাবশালী কোন একটা নেতার ছেলে সেখানে মানে ভর্তি হয় সেই কলেজে, এবং সেই নেতার ছেলেটাকে ওরকম ওর সিট পরে 315 নম্বর রুমে, এবং সেখানে তাকে একাই থাকতে হবে। সেই ছেলেটার নাম ছিল সিফাত। তো সে এরকম নাকি থাকা শুরু করে। তো সেই ছেলেটা নাকি, সিফাত নাকি ছিল একটু মানে পড়ালেখা খুব অমনোযোগী ছিল, এবং সে রাজির সাথে জড়ায় যায়, এবং একটু বকরা টাইপের ছিল আর কি। তো এরকম ওর প্রথম কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় 2 মাস পর থেকে। সে সিফাত যখন 315 নম্বর রুমে থাকা শুরু করে, সে একদিন রাত্রেবেলা ঘুমাবে। তো ঘুমানোর পরে হঠাৎ করে সে ঘুমের মধ্যে ফিল করে যে ওর বুকের মধ্যে কিছু একটা স্পর্শ, মানে কিছু একটা লাগছে। সে চোখ খুলেই নাকি জোর চিৎকার দিয়ে লাশ 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 বলে চিৎকার দেয়, এবং আশেপাশে যারা রুমের আশেপাশে রুমে যারা বন্ধুরা ছিল নাকি তাদের দরজা ভেঙে ঢুকে, এবং ও দেখার পর দেখতেছে যে সিফাত এরকম চিল্লাচ্ছে অনেক। তখন ওরা এসে বলেছে কি হয়েছে। সিফাত বলতেছে আমি এখন দেখছি যে ফ্যানের মধ্যে এখানে একটা লাশ ঝুলতেছিল, এবং লাশের পাটা আমার বুকে এসে লাগতেছিল।
এটা দেখার পর সেদিন রাতেই নাকি দুজন রুম, মানে ওর যে পাশের রুমে যে ইয়েরা ছিল, ফ্রেন্ডরা ছিল, ওরা দুজন রাতের ওকে থাকে এবং থাকার পর তো আর কোনো সমস্যা হয় না। তো তারপর থেকে আবার সিফাত একা থাকাই শুরু করে। কিন্তু একটা সমস্যা মানে উদয় হয় এরকম, যে সমস্যাটা ছিল এরকম যে সিফাত নাকি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছিল তারপর থেকে। ও নাকি ঠিক আগে যেমন রনি এখানে একটু হ্যাংলা পাতলা ধরনের ছিল, সিফাত ছিল একটু মোটা ধরনের, সে নাকি আস্তে আস্তে এরকম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছিল এবং ও চশমা পড়া শুরু করে। এবং আশ্চর্য বিষয় হচ্ছে এটা যে পরীক্ষাতে কখনোই ভালো রেজাল্ট করতো না, খুব বাজে রেজাল্ট ছিল ওর। কিন্তু তারপর থেকে কয়েকদিন পর থেকে যখন ওদের সেমিস্টার ফাইনাল, প্রতিটা পরীক্ষা নাকি সে খুব ভালো রেজাল্ট করা শুরু করে, যেমনটা ভালো রেজাল্ট করতো রনি আগের এই রুমে যে সুইসাইড করেছিল। এরকম সিফাতও রাজনীতি এরকম সে যে করতো, টুকিটাকি রাজনীতি করতো, সে কলেজে এগুলো ছেড়ে দেয় এবং সে নাকি ভালো হয়ে যাচ্ছিল। তো এরকম ঠিক রনির মতো একদিন সিফাতকে এরকম রুমে সকাল থেকে দেখছে যে রুম থেকে বের হচ্ছে না, সেই চাচা নাকি দারোয়ান চাচা নাকি রুমে নক করে, দুবার নক করে খুলে না। ঠিক দুপুরে যখন এরকম নক করে খুলে না, ও সিফাতের ফ্যামিলিকে জানানো হয় এবং দরজা ভেঙে দেখা হয় যে ঠিক সেম রনি যেরকম ফ্যানের মধ্যে ফাঁস দিয়েছিল, সিফাতও সেরকম ফাঁস দিয়েছে এবং ঠিক রুমের মধ্যে এরকম ব্ল্যাক ম্যাজিকের বই পড়ে আছে। তখন সিফাতের বাবা কলেজ কর্তৃপক্ষকে বলে যে না, ও আমার ছেলে এরকম সুইসাইড করে নেই, ওকে মেরে ফেলা হয়েছে। এটা নিয়ে নাকি অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু একটা পর্যায়ে প্রমাণ আসে যে না, সিফাত আসলে আত্মহত্যা করছিল। তো তারপর তো মামলাটা ক্লোজ হয়ে যায়। তারপরে সেই চাচা সিএম ভাইকে বলে যে তারপর থেকে এই 315 নাম্বার রুমটা একবারে তালাবন্ধ থাকে এবং আমরা চাই না কলেজের এটা কেউ জানুক যে এখানে এই সমস্যাটা হয়েছে। শুধু তুমি কলেজ হোস্টেল থেকে চলে গেছো দেখে জানাইলাম এবং এটা কাউকে জানাবা না, আমাকে এই কথাটা কাউকে জানাবা না, এবং যদি কাউকে কখনো শেয়ারও করো, কখনো কলেজের আমাদের এখানে নাম দিবা না, এতে আমাদের সুনাম নষ্ট হবে। তো সিএম ভাই বলে যে এটা একটা বাস্তব ঘটনা ওনার সাথে ঘটে এবং ওটি উনি শেয়ার করে এবং এটাতে না, এই কলেজটার সেই হোস্টেলটার রুমটা নাকি এখন এরকম তালা মারা এবং কেউ থাকে না এখানে। এবং যে জেলায় এই কলেজটা, সেটা খুব নাম করে একটা কলেজ। তো এটাই সিএম ভাই আমাকে বলে। তো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। কি বলেছেন, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা প্রত্যেকটি ঘটনা ছিল বাছাইকৃত ভয়ানক ঘটনা। এইরকম বাছাইকৃত ভয়ানক ঘটনা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ দর্শক, এই ভিডিওর কোন ঘটনাটি সব থেকে আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, কেননা আপনার পছন্দের নেক্সট ভিডিওটি যেন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।